আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের ক্লাসটা ফ্রি ক্লাস আরকি, সবার জন্য উন্মুক্ত। আপনারা একটু শেয়ার করে দেন সবাই। সবাই যেন একটু দ্রুত জয়েন করতে পারে। আমাদের লেকচার ১ থেকে আজকে শুরু হবে, সূচক অধ্যায়ের আলোচনা হবে। তো ১ নাম্বার লেকচার থেকে যেহেতু শুরু হচ্ছে, অনেকেই ১ম থেকেই ক্লাসটা জয়েন করতে পারবে। আপনারা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছেন, একটু ক্লাসটা শেয়ার করে দেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ, কেউ মনে রাখেনি, কেউ দাওয়াত দেয় না। ভুলে গেছে সবাই। অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, অনেকদিন পর আসলে অনলাইনে ক্লাস নিতে আসলাম। আচ্ছা, আমরা আর ১ টা মিনিট। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমরা আর ১ টা মিনিট অপেক্ষা করি। আপনারা একটু শেয়ার করে দেন যারা অলরেডি ক্লাসে উপস্থিত আছেন। তারপরে আমরা ক্লাসটা শুরু করব। আমরা ১ম এ আমাদের গাণিতিক যুক্তি অংশের যে সিলেবাসটা, এটা একটু আলোচনা করে নিব। তারপরে আমরা আজকে আমাদের লেকচার 1 মানে সূচকের আলোচনাটা যতটুকু পারি সম্ভব আমরা করতে পারব। জি স্যার, আমাদেরকে কেউ দাওয়াত দেয় না। আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার ছেলে ভালো আছে, অনেক ভালো আছে। আল্লাহ সুস্থ সবল রাখছে, দোয়া করবেন। আচ্ছা, তো আমরা আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচনার ১ম যে বিষয়টা সেটা হচ্ছে যে গাণিতিক যুক্তি যে অংশটা আমাদের বিসিএস এর প্রিলিমিনারি সিলেবাস অংশে। এখানে আমাদের সিলেবাসটায় কি, কি আছে, কত মার্কস কোথা থেকে আসে একটু আমরা চেষ্টা করি দেখার জন্য। তো ১ম এ আমাদের গাণিতিক যুক্তি অংশের ৩ টা পার্ট। একটা হচ্ছে বীজগণিত, একটা হচ্ছে পাটিগণিত, আর একটা হচ্ছে জ্যামিতি। ৩ টা অংশ। ঠিক আছে? বীজগণিত থেকে আসে ৯ নাম্বার, পাটিগণিত থেকে আসে ৩ নাম্বার, আর জ্যামিতি থেকে আসে ৩ নাম্বার। এভাবে আমাদের গাণিতিক যুক্তি অংশের মোট নাম্বার হচ্ছে ১৫। তো ১৫ নাম্বারের ভিতরে জ্যামিতির নাম্বার কত? ৩, পাটিগণিতের নাম্বার ৩, আর বীজগণিতের নাম্বার হচ্ছে ৯।
জ্যামিতি অংশে যে 3 নাম্বার, এটার জন্য আমাদের যে টপিকস গুলো পড়তে হয় সেগুলো হচ্ছে রেখা, কোণ, তারপরে হচ্ছে বহুভুজ, তারপরে হচ্ছে ত্রিভুজ, তারপরে পড়তে হয় চতুর্ভুজ, তারপরে পড়তে হয় বৃত্ত, ও সর্বশেষ পড়তে হয় ঘন জ্যামিতি। ঘন বস্তু বলেন বা ঘন জ্যামিতি বলেন, এইটা আমাদের পড়তে হয়। তাহলে জ্যামিতির অংশে 3টা নাম্বারের জন্য প্রিলিতে আমাদের টপিকস গুলো হচ্ছে রেখা, কোণ, বহুভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এবং ঘন জ্যামিতি। এই 6টা টপিকস থেকে আমাদের নাম্বার আসে 3। তো আপনারা আমাদের সাথে থাকলে আমাদের প্রিলিতে এই 6টা টপিকস থেকে টোটাল 6টা ক্লাস পাবেন আপনারা। এরপরে পাটিগণিত অংশ। পাটিগণিত অংশের 3 নম্বরের জন্য 6টা টপিকস। 1 নম্বর হচ্ছে বাস্তব সংখ্যা, 2 নম্বরে হচ্ছে লসাগু গসাগু, 3 নম্বরে হচ্ছে অনুপাত সমানুপাত, অনুপাত লিখলাম আমি শুধু, 4 নম্বরে হচ্ছে শতকরা, 5 নম্বরে লাভ ক্ষতি এবং 6 নম্বরে মুনাফা। ঠিক আছে, টোটাল 6টা টপিকস। এখান থেকে প্রিলিতে নাম্বার আসে 3। তাহলে বাস্তব সংখ্যা, লসাগু গসাগু, অনুপাত, শতকরা, লাভ ক্ষতি এবং মুনাফা, 6টা টপিকস থেকে প্রিলিতে নাম্বার আসবে 3। এখান থেকেও আমরা আপনাদেরকে কনফারেন্স থেকে 6টা ক্লাস দিব। 6টা ক্লাস 12টা ক্লাসে আপনাদের 6 নাম্বার ক্লিয়ার হবে জ্যামিতি এবং পাটিগণিতের ক্ষেত্রে। বীজগণিতের ক্ষেত্রে বিসিএস এর সিলেবাসটা একটু বড়। 1 নম্বরে থাকবে সূচক, 2 থাকবে লগ, লগারিদম যেটাকে আমরা বলি, আর 3 থাকবে ধারা। সূচক, লগ, ধারা, এই 3টা হচ্ছে একটা পার্ট। এই পার্ট থেকে নাম্বার আসে 3। মানে এরকম না যে সূচক একটা, লগ একটা, ধারা একটা, এরকম ভাবে নাম্বার আসে না। ধরেন সূচক, লগ, ধারা মিলে পরীক্ষায় 3টা প্রশ্ন আসবে, বিষয়টা এইভাবে মাথায় রাখবেন। হ্যাঁ, আপনি হয়তো চিন্তা করবেন একটা সূচক, একটা লগ, একটা ধারা, এরকম নাও আসতে পারে। 2টা সূচক, একটা ধারা, 2টা ধারা, একটা লগ, এরকমও হতে পারে, উল্টাপাল্টা হতে পারে। 2-একটা পরীক্ষা এরকম উল্টাপাল্টা হয়েছে। তো আপনি যেটা মাথায় রাখবেন, সূচক, লগ, ধারা, 3টা টপিক থেকে 3টা প্রশ্ন হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে মান নির্ণয় বা বীজগাণিতিক সূত্রাবলী আমরা বলি, কিন্তু মান নির্ণয়ের অঙ্কগুলোই বেশি আসে। তারপরে হচ্ছে সমীকরণ উৎপাদক, সমীকরণ উৎপাদক, আর এখানে আরেকটা অংশ আছে সেটা হচ্ছে অসমতা। এটা অসমতা, তো এটা বেসিক্যালি সমাধানের অংশ। এখানে মান নির্ণয় করতে হয়, সমীকরণের অঙ্ক করতে হয়, সমাধান করতে হয়, উৎপাদক, অসমতা, এই যে পার্টটা এখান থেকে পরীক্ষায় আসে 3 নম্বর। হ্যাঁ, তাহলে বীজগণিতের ভিতরে আবার পার্ট পার্ট আছে, যে সূচক, লগ, ধারা থেকে আসবে 3 নাম্বার, মান নির্ণয়, উৎপাদক, সমীকরণ, অসমতা, এখান থেকে আসবে 3 নাম্বার, আর লাস্ট পোর্শনটা হচ্ছে সেট, তারপরে হচ্ছে এটা হচ্ছে 7 নাম্বার, 8 নাম্বার হচ্ছে সম্ভাব্যতা, আর 9 নাম্বার হচ্ছে বিন্যাস সমাবেশ। হ্যাঁ, এই যে সেট, সম্ভাবনা, বিন্যাস, সমাবেশ, এই অংশ থেকে আপনার নাম্বার থাকবে 3। তাহলে দেখেন জ্যামিতি টোটাল সিলেবাস থেকে থাকবে 3 নাম্বার, আমাদের পাটিগণিত অংশে থাকবে 3 নাম্বার, 6টা টপিকস পড়তে হবে। এখানে 6টা ক্লাস, এখানে 6টা ক্লাস, আপনারা 12টা ক্লাস পাবেন। আর এখানে এসে বীজগণিতের যে 9 নাম্বার, সেটার আবার 3টা পার্ট। সূচক, লগ, ধারা, এই অংশ থেকে পরীক্ষায় নাম্বার থাকে 3, এখানে আপনারা 3টা ক্লাস পাবেন।
তারপরে হচ্ছে মান নির্ণয়, সমীকরণ উৎপাদক আর অসমতা। এখান থেকে আপনারা 3টা ক্লাস পাবেন, এখানেও পরীক্ষায় 3 নাম্বার থাকে এই পোর্শনটায়। আর লাস্ট পোর্শনটা হচ্ছে সেট, সম্ভাব্যতা, বিন্যাস সমাবেশ। এখানে আপনারা 4টা ক্লাস পাবেন। বিন্যাস সমাবেশ টপিকসটা তুলনামূলক একটু কঠিন হওয়ার কারণে এখানে আমাদের একটার জায়গায় আমরা 2টা ক্লাস নিই। তাহলে এই বীজগণিত অংশে 9 মার্কের জন্য টপিকস 9টা, কিন্তু ক্লাস হবে টোটাল 10টা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 9, 8 3 12, 8 3 15। এটা হচ্ছে আমাদের সিলেবাস। কারো কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করে নেন। আজকে যেহেতু আমাদের সিলেবাস আলোচনার বিষয়টাও আছে, সিলেবাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, কমেন্টসে একটু জানান আর কি। আচ্ছা, এরপর আসি আমরা, সিলেবাস তো জানলাম, পড়াশোনার বিষয়টা কেমন হবে, মানে আমরা মানে প্রিলির জন্য কতটুকু পড়াশোনা করব। তো প্রিলির জন্য পড়াশোনার জন্য আমার ছোট্ট একটা প্ল্যান আছে, আপনারা চাইলে মানতে পারেন, না হলে আপনি নিজের মতো করে পড়াশোনা করতে পারেন। হ্যাঁ, পড়াশোনাটা তো আসলে আমাদের নিজেদের উপরে নির্ভর করে। তা আমি আমার মতে, মানে আমি যেভাবে পড়তে বলি সাধারণত স্টুডেন্টকে, সেই ব্যাপারটা আপনাদেরকে জানাই দিচ্ছি। আপনারা যদি চান এটা প্র্যাকটিস করতে পারেন, এভাবে প্র্যাকটিস করতে পারেন। যেমন প্রথমত আপনি কি করবেন, আপনি একটা টপিক সম্পর্কে কম জানেন বা জানেন না, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে ক্লাস লেকচারটাকে ফলো করা। আপনি আমাদের যে 22টা লেকচার পাবেন, এই 22টা লেকচার ভালো করে ফলো করবেন, প্রত্যেকটা লেকচার ভালো করে বিশ্লেষণ করে করে পড়বেন। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, ক্লাস লেকচার, 22টা ক্লাস লেকচার ক্লিয়ার করা। সেকেন্ড যে কাজ হচ্ছে, আপনাদের কনফারেন্স থেকে একটা লেকচার শিট দেওয়া হবে, এই লেকচার শিটের যে ম্যাথ গুলো থাকবে এগুলো সলিউশন করা। এটা হচ্ছে লেকচার শিটের ম্যাথ, এটা হচ্ছে 22টা লেকচারের আপনার লেকচার শিট পাবেন। তার মানে প্রথমে তো 22টা ক্লাস করবেন এবং লেকচার শিট পড়বেন প্রত্যেকটা। তারপরে এই যে ক্লাস লেকচারে এবং লেকচার শিটে আমরা আপনাদেরকে যা প্রোভাইড করছি, যে আমরা আপনাদেরকে শিখাচ্ছি, আমরা আপনাদেরকে ধরেন একটা লেকচার শিট দিচ্ছি, আদৌ কি আমাদের পড়ানোটা ঠিক আছে, মানে আমরা কি আসলে পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয় সেভাবে পড়াই, নাকি নিজেদের মতো ইচ্ছা মতো পড়াই, এইটা জানার জন্য আপনাকে একটু প্রশ্ন বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লাগবে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক। আচ্ছা, আমি একটু সংক্ষেপে লিখলাম। প্রিভিয়াস কোশ্চেন আমরা পড়বো হচ্ছে উল্টা করে পড়বো। আপনারা 47, তো আপনারা 46 থেকে শুরু করে 10 বিসিএস পর্যন্ত পড়বেন। হ্যাঁ, এটার আবার 2টা পার্ট আছে। 46 থেকে আগে 35 পর্যন্ত এইটুকু পড়ে নেবেন। হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেনের আপনারা আগে 46 থেকে 35টা ভালো করে পড়বেন। এটা হচ্ছে নতুন সিলেবাস, আপনাদের যে সিলেবাসে পরীক্ষা হয়। হ্যাঁ, আর এর আগে 34 থেকে শুরু করে 10 বিসিএস পর্যন্ত পড়বেন, কিন্তু সব টপিকস পড়বেন না। এই যে এখানে 46 থেকে 35 পর্যন্ত যে টপিকস গুলো পাচ্ছেন, যে যে বিষয়গুলো নিয়ে পড়ছেন, যে ধরনের অঙ্ক প্র্যাকটিস করছেন, 34 থেকে 10-এর মধ্যে সেই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবেন। তার আগে এমন হয় অনেক অধ্যায়ই ছিল বিভিন্ন সময়ে, যেটা বর্তমান সিলেবাসে কিন্তু নাই। তো আপনি যদি সেগুলো এখান থেকে প্র্যাকটিস করেন, আপনার প্র্যাকটিসটা বেশি হয়ে যাবে। আপনি হয়তো চিন্তা করবেন যে স্যার তো এটা পড়ালো না, কিন্তু আমাদের রানিং সিলেবাস যেটা যেটা দিয়ে এখন পরীক্ষা হয়, আমরা সেই সিলেবাসটাকে ফলো করব, আগের সিলেবাসটাকে আমরা ফলো করব না। সো আপনি 46 থেকে পিছন দিকে যাবেন, 46, 45, 44 এভাবে যাবেন। কোশ্চেনগুলো একটু খেয়াল করবেন 35 পর্যন্ত। 35-এর আগে গিয়ে খেয়াল করবেন যে এতক্ষণ যে পড়ে আসলেন সেই ধরনের অঙ্ক যেগুলো আছে সেগুলো পিক করবেন, বাকিগুলোকে বাদ দিয়ে দিবেন। এটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন। হ্যাঁ, এই 3টা জিনিস পড়লে আমার বিশ্বাস আপনি আমাদের যে প্রিলিতে 15টা প্রশ্ন আসে, এর মধ্যে 10-12টা প্রশ্ন আপনি এখান থেকে পেরে যাবেন। ইভেন 15টাও পারতে পারেন যদি আপনি প্র্যাকটিসটা ভালো করে করেন। প্র্যাকটিস বলতে আমি কি বোঝাচ্ছি, এখানে যে নিয়মগুলো আমরা শিখাবো, এখানে যে নিয়মগুলো শিখাবো, এই নিয়মগুলো যদি আপনি শিখতে পারেন, অঙ্ক তো আসলে কমন আসে না। অঙ্ক কি আর হুবহু কমন আসতে পারে? আসলে ভালো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কটা কমন আসে না, নিয়মটা কমন আসে। তো আপনি যদি এখান থেকে আর এখান থেকে নিয়মগুলো ভালো করে শিখে ফেলতে পারেন, যে কিভাবে পেঁচায়, কি ধরনের প্যাঁচ দিয়ে অঙ্ক দেয়, কি নিয়ম দেয়, কোন সূত্রগুলোকে প্রয়োগ করতে হয়,
তাহলে আমার বিশ্বাস এইটুকু পড়লে আপনাদের প্রিলির পড়াটা মোর দেন এনাফ। হ্যাঁ, এটা অনেক পড়া, এটা দেখে মনে হচ্ছে অল্প পড়া, কিন্তু এটা আসলে অনেক পড়া। এরপরে আপনারা সর্বোচ্চ যেটা করতে পারেন যে কনফিডেন্সের যে এক্সাম হয়, কনফিডেন্সের যে এক্সাম গুলো হয় এখানে যে কোশ্চেন গুলো থাকে এই কোশ্চেন ব্যাংকটা আপনারা পড়তে পারেন। মানে আপনাদের হচ্ছে সাবজেক্টিভ টেস্টে 10টা করে অঙ্ক থাকে, আপনাদের রিভিউ টেস্টে অঙ্ক থাকে, আপনাদের ধরেন যখন আপনারা কি বলে এটা মডেল টেস্ট পরীক্ষা দিবেন তখন সেখানে যে অঙ্কগুলো থাকবে, অর্থাৎ কনফিডেন্স তার পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার সাথে বা শুধু অঙ্ক পরীক্ষায় যে অঙ্কগুলো দিবে সেই অঙ্কগুলো আপনি ক্লিয়ার হবেন। এই 4টা সেগমেন্ট যদি আপনি পড়েন, আমার বিশ্বাস পিডিতে এর বাইরে আর কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না। মানে বইও আপনার ধরতে হবে না, কিন্তু একটা বই থাকা ভালো, মানে বই থাকা ভালো হিসেবে আপনি কনফিডেন্সের বইটা ইউজ করতে পারেন। কিন্তু কনফিডেন্সের বইটা ইউজ করা, বা ধরেন আমি যদি আপনাদেরকে বলি বোর্ড বই ইউজ করেন, হ্যাঁ বোর্ড বুক ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এখানে কিন্তু আমরা প্রিলির কথা আলোচনা করছি, 15 মার্কের সিলেবাস নিয়ে আলোচনা করছি। কিন্তু এই কনফিডেন্সের যে আমাদের লিখিত বইটা আছে বা আপনি যে বোর্ড বই পড়বেন, এই বইগুলোতে কিন্তু প্রিলির সাথে সাথে রিটেনের আলোচনাটাও হয়ে যাবে, মানে রিটেনের অঙ্কটাও হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু শেখানোর সময় শুধু প্রিলি স্ট্যান্ডার্ড অঙ্কগুলো শেখাবো, আমাদের লেকচার শিটে শুধু প্রিলি স্ট্যান্ডার্ড অঙ্কগুলো থাকবে। কারণ হচ্ছে আমরা রিটেনের পড়াটা তো আলাদা, প্রিলির পড়াটা আলাদা, কিন্তু বইয়ে এই বইগুলোতে যেটা আছে প্রিলি রিটেন কিন্তু একসাথে আছে। সো এখানে আপনাকে একটু চুজ করে পড়তে হবে। এই জন্য আগে এই সিগমেন্টটা শেষ করে আপনি চাইলে এই বইগুলো প্র্যাকটিস করতে পারেন। আবার ধরেন আপনি তো এভাবেও চিন্তা করেন যে 1 বছর সময় এইটুক পড়া তো অনেক কম, আরো বেশি পড়তে চাই, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন রিটেনের ম্যাথগুলো, রিটেনে যে ধরনের ম্যাথ আসে সেটা একটু ধারণা নিয়ে এই যে 2টা বইয়ের কথা বললাম, একটা কনফিডেন্সের রিটেন বই আর একটা হচ্ছে বোর্ড বই, 8, 9, 10 এর যে বোর্ড বই, বেসিক্যালি এই বোর্ড বইয়ের আলোকেই আমাদের কনফিডেন্স বইটা করা। তো এই বোর্ড বইটাকে যদি আপনি পড়েন তাহলে কি হবে, আপনার রিটেনের পড়াটাও কিছু আগায় যাবে। আপনি রিটেনের পড়া আগায় রাখলেন, যদি মনে করেন যে আমি রিটেনের পড়াও একটু আগায় রাখি, সেটা কিন্তু আপনাকে নিজ দায়িত্বে পড়তে হবে। আমাদের বেসিক যে আমাদের প্রিলি কোর্সটা, এখানে কিন্তু সেই ধরনের অঙ্কগুলো আলোচনা নাও হতে পারে। যেমন ধরেন আমি কিন্তু একটা অধ্যায়ের নাম লিখছি মান নির্ণয়, খেয়াল করে দেখেন, আমি একটু আগের অংশটা দেখেন, এই যে এখানে মান নির্ণয় লিখছি, খেয়াল করেন, কিন্তু এই অধ্যায়টার নাম কিন্তু সিলেবাসে মান নির্ণয় না, এটা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী। তো বীজগাণিতিক সূত্রাবলীর সাহায্যে আমরা 2টা কাজ করতে পারি, একটা হচ্ছে মান নির্ণয়, একটা হচ্ছে প্রমাণ। প্রমাণ প্রিলিতে কোনো দরকার নেই, যে প্রমাণ টাইপের সব অঙ্ক বাদ, সূচকের প্রমাণ বাদ, লগারিদমের প্রমাণ বাদ, ধারায় প্রমাণ বাদ, মান নির্ণয়ে প্রমাণ বাদ, সমাধানে যদি কোনো প্রমাণ থাকে সেই প্রমাণগুলো বাদ, মানে এই টোটাল 5টা অধ্যায় থেকে যত রকমের প্রমাণ আছে এগুলো কিন্তু বাদ। কেন? কারণ প্রিলিতে প্রমাণ টাইপের প্রমাণ করো এরকম কোনো সুযোগ নাই। এই হচ্ছে আমাদের সিলেবাস আলোচনা, এই আমাদের পড়াশোনার ধাঁচ। আমরা চেষ্টা করব যদি এই পড়াগুলো আমরা প্রিলি, বিশেষ করে যারা আমাদের সাথে কনফিডেন্সে থাকবেন তারা চেষ্টা করবেন এই পড়াগুলো পড়তে, তাহলে আপনাদের দেখবেন অনেক কম পড়ায় আপনারা প্রিলিতে অনেক ভালো পরীক্ষা দিচ্ছেন। আপনাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি, সিলেবাস নিয়ে যদি কারো কোনো কথা থাকে বলতে পারেন, এরপরে আমরা আমাদের ক্লাসে চলে যাব। মূল ক্লাস, আমাদের আজকের টপিকস হচ্ছে সূচক। মানে যেহেতু সিলেবাস আলোচনা করলাম তো অনেকের অনেক প্রশ্ন থাকে, এই জন্য আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিলাম, যে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আচ্ছা, কাউকে কোনো কমেন্টস করতে দেখা যাচ্ছে না, তো আশা করা যায় যে আপনাদের কোনো কমেন্টস নাই বা কারো কোনো প্রশ্ন নাই। ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করে দিই।
সবাই একটু খাতা কলম নিয়ে বসতে হবে, কিছু নোট লেখার বিষয় থাকবে, ছোটখাটো কিছু নোট লিখে দিলে অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হয়। তো সূচকের ক্ষেত্রে আমরা প্রথমে 2-3টা নোট লিখে নিব, মানে সহজ অঙ্কগুলো একটু সহজ করে চিন্তা করার জন্য আমি 2-3টা নোট বা 4টা নোট লিখে দিব। 10টার মতো সূত্র আছে, সূত্রগুলোকে একটু ব্যাখ্যা করে দিব। এই জিনিসগুলো আমরা যত ভালোভাবে বুঝতে পারবো, আমার মনে হয় অঙ্ক করার ক্ষেত্রে আপনারা তত বেশি বেনিফিট পাবেন। তো আপনারা যেটা করবেন যে আমাদের অনলাইন বেসিক্যালি যারা ক্লাস করেন, আপনাদের তো এই ক্লাসগুলো রেখে দেওয়ার সুযোগ থাকে, বা আমাদের অনলাইন প্ল্যাটফর্মেও হয়তো ক্লাসগুলো রেখে দেয়। আপনারা এই বেসিক অংশটা বারবার দেখে আগে বেসিকটা ক্লিয়ার হবেন, যে আসলে আমি কি বুঝাচ্ছি, মানে কোন প্যাটার্নগুলোকে আমি কোন প্যাটার্নের মধ্যে নিয়ে যাচ্ছি। আপনি যখন এই অংশগুলো ক্লিয়ার হবেন, আপনার অঙ্ক করতে অনেক সুবিধা হবে, অনেক সুবিধা হবে। আমরা মনে করি যে সূত্রটা প্রয়োগ করা অনেক সহজ, সূত্রটা অনেক সহজ, কিন্তু আমরা যখন অঙ্ক করতে যাই এই সূত্রগুলো, সহজ সূত্রগুলো প্রয়োগ করতে গিয়ে আমরা ভুল করে ফেলি, যার কারণে আমাদের অঙ্ক ভুল হয়। ঠিক আছে? তো সবাই একটু কষ্ট করে নোট লিখে নেন। প্রথমে লেখেন নোট 1, সবাই একটু লিখে নেবেন। হ্যাঁ, 1 নাম্বার নোট হচ্ছে সূচকের অঙ্কে যে বেস থাকে, এই বেসগুলোর মাঝে গুণ অথবা ভাগ থাকলে সূত্র হবে। একটু ডিটেলসে লেখেন আপনারা, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। সূচকের অঙ্কে বেসগুলোর মাঝে গুণ অথবা ভাগ থাকলে সূত্র হবে, যোগ বা বিয়োগ থাকলে কোনো সূত্র হবে না। সাধারণত যোগ বিয়োগ থাকলে কোনো সূত্র হয় না, মানে এটাকে আমাদের যেটা ভুল হয় কি, আমরা গুণ অথবা ভাগের ক্ষেত্রে সূত্র পাই, সূত্র প্রয়োগ করি, যোগ বিয়োগের সময় আমরা ভুল সূত্র প্রয়োগ করি। অথচ আমাদের যদি জানা থাকে যে যোগ বিয়োগ থাকলে সূত্র প্রয়োগই করতে হবে না, তো সেক্ষেত্রে আমাদের ভুলটা অনেকাংশে কমে যাবে। ভুল কম হলেই তো অঙ্ক ঠিক হওয়ার সম্ভাবনা বাড়বে। তাহলে আমাদের প্রথম নোটটা কি, বেসগুলোর মাঝে আমরা যখন সূচকের অঙ্ক করব তখন বেসগুলোর মাঝে গুণ অথবা ভাগ থাকলে সূত্র হবে, কিন্তু যোগ বিয়োগ থাকলে সূত্র হবে না। এটা হচ্ছে আমাদের প্রথম নোট। ঠিক আছে? 2 নাম্বার নোট, তাহলে আমাদের মনে কথা আসতে পারে যে যদি আমাদের যোগ বিয়োগ থাকলে কোনো সূত্র না হয়, তাহলে সেক্ষেত্রে সে অঙ্কগুলো সমাধান হবে কিভাবে? তো যোগ বিয়োগ থাকলে যদি সূত্র না হয়, তাহলে মনে রাখতে হবে যে সূচকের অঙ্কে বেসগুলোর মাঝে যদি যোগ বিয়োগ থাকে, লেখেন সূচকের অঙ্কে বেসগুলোর মাঝে যোগ বিয়োগ থাকলে, সূচকের অঙ্কে বেসগুলোর মাঝে যোগ বিয়োগ থাকলে সে অঙ্কে কমন নেওয়ার চেষ্টা করবে, কমন নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে বেসগুলোর মাঝে গুণ আর ভাগ থাকলে আমরা সূত্র দিয়ে অঙ্ক সমাধান করার চেষ্টা করব, বেসগুলোর মাঝে যদি যোগ অথবা বিয়োগ থাকে তাহলে আমরা কমন নেওয়ার চেষ্টা করব, কমন নিয়ে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। 3 নাম্বার নোটটা খুবই সহজ। আমরা যখন এই সূচকের অঙ্কে ক্যালকুলেশন করব, লেখেন সূচকের অঙ্কে ক্যালকুলেশনের সময়, সূচকের অঙ্কে ক্যালকুলেশন এর সময় সূচকের অঙ্কে ক্যালকুলেশন এর সময় বেস যেগুলো থাকবে, বেস, এই বেসগুলোকে মৌলিক সংখ্যায় রূপান্তর করব, মানে মৌলিক সংখ্যায় নিয়ে যাব। আমি যদি সবসময় দেখি যে আমার ক্যালকুলেশন দরকার সূচকের অঙ্কে, আমি যদি বেসগুলোকে মৌলিক সংখ্যায় নিয়ে আসি, মৌলিক সংখ্যা নিয়ে আর কোনো ক্যালকুলেশন করা যায় না, তখন দেখবেন ক্যালকুলেশনের একটা পর্যায়ে আপনি পৌঁছে গেছেন। হ্যাঁ, এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যে আমি যখন ক্যালকুলেশন করব তখন বেসগুলো যেন মৌলিক সংখ্যায় থাকে। ঠিক আছে? আর এই নোটটা আমাদের একটা সূত্রের ক্ষেত্রেও কাজে লাগবে, আপনারা এমনিতেও আপনারা জানেন, জাস্ট লিখে রাখেন যে বেজের যদি আমরা ব্যস্তকরণ করি, মানে বেজের হর লবের যদি আমরা স্থান বিনিময় করি, অর্থাৎ বেজের লবকে যদি আমরা হরে নিয়ে আসি, হরকে যদি আমরা লবে নিয়ে যাই, তাহলে পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হয়, পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হয়। খুবই সিম্পল জিনিস, কিন্তু সমস্যা হচ্ছে ক্যালকুলেশনের ভিতরে এই ছোট্ট ছোট জিনিসগুলো আমাদের মাথায় থাকে। তো এই জন্য আমি একটু এগুলো নোট আকারে লিখে দেই, যে আপনারা প্রাথমিকভাবে কিছু জিনিস মাথায় নিয়ে নিলে অঙ্কগুলো ক্যালকুলেশনের সময় আমাদের অনেক সুবিধা হয়।
তাহলে বেসগুলোর মাঝে গুণ ভাগ থাকলে সূত্র হবে, যোগ বিয়োগ থাকলে সূত্র হবে না। যোগ বিয়োগ থাকলে কমন নিতে হবে। ক্যালকুলেশনের সময় বেসগুলোকে মৌলিক সংখ্যা বানায় নিতে হবে। আর বেজের যদি আমরা হর ও লবের স্থানটাকে বিনিময় করি, হরকে লবে নেই, লবকে হরে নেই, তাহলে পাওয়ারকে আমাদের কি করতে হবে? মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে। এই হচ্ছে আমাদের বেসিক 4টা নিয়ম। মানে অঙ্ক করার ক্ষেত্রে এই নিয়মগুলো আমাদের একটু মাথায় থাকলে দেখবেন ক্যালকুলেশন করতে আমাদের একটু সুবিধা হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা একটু সূত্রগুলো বোঝার চেষ্টা করব। আমাদের প্রায় 10টার মতো সূত্র আছে, যে এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হয়। তো প্রথমে আমরা দুইটা সূত্র শিখবো, 1 আর 2। 1 নম্বর সূত্র হবে কি? বেস দুইটা একই, পাওয়ার দুইটা ভিন্ন। খেয়াল করো, বেস দুইটা একই, পাওয়ার দুইটা ভিন্ন। এরকম ভাবে সূত্র আসতে পারে দুইটা। একটা হচ্ছে বেস দুইটা একই, তাদের মাঝে গুণ সম্পর্ক, আর একটা হচ্ছে বেস দুইটা একই, তাদের মাঝে ভাগ সম্পর্ক। তাহলে বেস দুটি একই, তাদের মাঝে গুণ, বেস দুটি একই, তাদের মাঝে ভাগ হলে আমরা সূত্র চিন্তা করব, না হলে সূত্র চিন্তা করব না। আমরা প্রথমেই শিখে আসছি যে বেসগুলোর মাঝে গুণ অথবা ভাগ থাকলেই সূত্র হবে। তাহলে দেখেন, বেস দুইটা একই হওয়ার কারণে আমি কি চেষ্টা করব? এই দুইটা বেসকে একত্র করার চেষ্টা করব। তাহলে আমি যখন একত্র করার চেষ্টা করব, তখন এ হয়ে গেল একটা। এবার আমার এই পাওয়ার দুটাকে একত্র করতে হবে। তো বেস দুইটা যখন একই থাকবে, তাদের মাঝে গুণ থাকবে, পাওয়ারকে একত্র করার নিয়ম হচ্ছে তাদেরকে যোগ করে দিতে হবে। এটা কি? এই যে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন গুণ থাকার কারণে এটাকে আমরা এক জায়গায় করে নিয়ে আসলাম। তাহলে এক জায়গায় করলে কি হবে? এটা এটা একই একটা হলো, আর এই দুটাকে এক জায়গায় করার নিয়ম হচ্ছে যোগ করতে হবে। তাহলে আমরা যদি এটাকে আর এটাকে এক জায়গায় করি, তাহলে বেস দুইটা একই, একটা লিখবো, আর ভাগ থাকার কারণে পাওয়ারটাকে বিয়োগ আকারে। তাহলে বেজে গুণ থাকলে পাওয়ারে যোগ, বেজে ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ। এবার আপনি যখন অঙ্ক করবেন, তখন উল্টা বিষয়টাও আপনার মাথায় রাখতে হবে। মানে যেমন শিখলেন যে বেস দুইটা একই হলে তাদের মাঝে গুণ থাকলে পাওয়ারে যোগ। তাহলে এই যে পাওয়ারে যোগ যখন দেখবেন, এখন এটা তো এক জায়গায় আছে, এটাকে যদি আলাদা করার প্রয়োজন পড়ে, এখানে আলাদা ছিল, এক জায়গায় করলাম, এখানে এক জায়গায় আছে, এটাকে আমরা কি করব? আলাদা করব। তো আলাদা করার নিয়ম কি? প্রথমে এ টু দি পাওয়ার এম লিখব। এই যে পাওয়ারের যোগ, এটার জন্য বেজে গুণ দিব, এরপর লিখবো এ টু দি পাওয়ার এম। এই যে দুইটা আলাদা আলাদা হয়ে গেল। তাহলে এক জায়গায় করার নিয়ম হচ্ছে পাওয়ারকে যোগ করা, আর পাওয়ারের যোগ একত্র থাকলে আলাদা করার নিয়ম হচ্ছে বেজে গুণ দেওয়া। তাহলে এখানে সেম ভাবে চিন্তা করলে বেস দুটাকে এক জায়গায় করার নিয়ম হচ্ছে বিয়োগ, আর বিয়োগ থাকলে কি করব? এ টু দি পাওয়ার এম, এই যে এ টু দি পাওয়ার এম মাইনাসের কারণে ভাগ এ টু দি পাওয়ার এম। যদি আপনি অঙ্কের ভিতরে এভাবে দুই ভাবেই চিন্তা করতে পারেন সহজে, তাহলে অঙ্কটা আপনার কাছে সহজ মনে হবে, না হলে অঙ্কটা আপনার কাছে কঠিন মনে হবে। যেমন ধরেন 5 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স। এখন আপনি এই দুটাকে একত্র করবেন। তাহলে একত্র করলে কি? 5 5 মিলে গেছে 5, আর গুণের কারণে এই দুটাকে করতে হবে যোগ, তাহলে 3 প্লাস এক্স। এবার ধরেন অঙ্কে এই অংশটা নাই, শুধু এটা দিয়ে আপনাকে বলছে কিছু একটা করো, মানে কিছু একটা করতে বলছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে পাওয়ারের যোগ আছে, তার মানে এটা একত্র হয়ে আছে। তো এটাকে আলাদা আলাদা করে ফেলেন। তাহলে এই যোগ আকারে একত্র না রেখে যদি আমরা আলাদা করি, একত্র না রেখে যদি আমরা আলাদা করি, তাহলে 5 টু দি পাওয়ার 3 এই যোগের কারণে গুণ 5 টু দি পাওয়ার এক্স। সেম ভাবে এখানে চিন্তা করেন, যদি আমরা এখানে বলি, যদি আমরা এখানে বলি যে এটা হচ্ছে 6 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার পি। দেখেন, তাহলে এখানে বেস দুইটা একই, তাদের মাঝে ভাগ সম্পর্ক, তাহলে একটা লিখবো। এবার এই ভাগ থাকার কারণে পাওয়ার দুইটা হবে বিয়োগ, উপরেরটা বিয়োগ নিচেরটা, যেটা ভাগ আকারে থাকবে সেটা বিয়োগ হবে।
পি ভাগ আকারে আছে, এটা বিয়োগ হবে। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 6⁴। এই যে পাওয়ারে মাইনাস, তার মানে বেজে ভাগ 6⁻p। ঠিক আছে, তাহলে বেজ দুটি একই, তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার হবে যোগ, আর বেজ দুটি একই, তাদের মাঝে ভাগ থাকলে পাওয়ার হবে বিয়োগ। দুইটা সূত্র সবাই উঠায় নেন। সবাই উঠায় নেওয়ার পরে একটু কমেন্টস করে জানাবেন যে সূত্র দুইটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারবেন। ওকে, এবার আমরা চলে যাচ্ছি সূত্র 3 এবং সূত্র 4। এখানে বিষয়টা কি ছিল? বেস দুইটা একই ছিল, তাদের মাঝে গুণ ভাগ ছিল। এবার বেস দুইটা একই থাকবে না, এবার বেস দুইটা হবে আলাদা, একটা এ একটা বি, কিন্তু পাওয়ার দুইটা হবে সেম। এখানেও সেম ব্যাপারটা আমরা ঘটাবো, বেস দুইটা ভিন্ন ভিন্ন হবে কিন্তু পাওয়ারটা সেম হবে। আগের বার বেস দুইটা একই রকম হওয়ার কারণে আমরা তাদেরকে একত্র করতে পারছি, এবার পাওয়ার দুইটা একই হওয়ার কারণে এটাকে আমরা একত্র করতে পারব। তাহলে একত্র করার ক্ষেত্রে দুইটা সম্পর্ক লাগবে, একটা গুণ আর একটা ভাগ। তো ধরেন যদি পাওয়ার সেম হয় তাহলে আমরা একত্র করব কিভাবে? দেখেন বেস দুইটা গুণ আকারে আছে, এটাকে গুণ আকারে লেখেন। এবার পুরোটার মাথার উপরে, যেহেতু পাওয়ারটা সেম, পুরোটার মাথার উপরে পাওয়ারটা দিয়ে। তাহলে একত্র করার নিয়ম কি? বেস দুইটা একই যখন ছিল, বেস দুইটা যখন একই ছিল, আমরা বেস দুইটাকে একত্র করে পাওয়ারটাকে যোগ করে দিচ্ছি। আর বেস দুইটা যখন ভিন্ন, তখন তাদের গুণ থাকলে গুণ করে দিয়ে পাওয়ারটাকে একই একটা করে ফেলছি। তাহলে কোনটা সেম এটা খেয়াল রাখতে হবে। এখানে যেমন বেস দুইটা ভিন্ন, তাহলে ভাগ আছে, আর এটাকে আগে ভাগ আকারে প্রকাশ করে নিব। যেহেতু বেস দুইটা ভিন্ন, ভাগ আকারে আছে, আমরা আগে ভাগ আকারে প্রকাশ করব। এবার এই পুরোটার পাওয়ারে কি দিব? পাওয়ারটা যেহেতু সেম, পুরোটার পাওয়ারে একটা সিঙ্গেল পাওয়ার। এটা হচ্ছে পাওয়ার দুটো যদি সেম হয় তাহলে আমাদের এইভাবে একত্র করতে হবে, আর যদি বেস দুটো সেম হয় আগের নিয়মে একত্র করতে হবে। ঠিক আছে, এবার আবার এভাবে চিন্তা করেন যে এই যেমন এখানে একত্র করলেন, এখানে তো আমরা বুঝতে পারছি যে এ বি আলাদা আলাদা বেজের উপরে একটা পাওয়ার, মানে বেসগুলো একত্র করা আছে। এ বাই বি তার পাওয়ার এম, মানে বেসগুলো একত্র করা আছে। তাহলে এটাকে যদি আমার আলাদা করতে বলে, তাহলে এটাকে আলাদা করার নিয়ম হচ্ছে আলাদা আলাদা বেজের উপর যখন পাওয়ার থাকবে, সেই পাওয়ারটাকে আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা বেজের উপর লিখতে পারবো। তাহলে এখানে লিখতে পারবো a টু দি পাওয়ার m, এখানে লিখতে পারবো b টু দি পাওয়ার m। যেমন এখানে লিখতে পারবো a এর পাওয়ার m, এখানে লিখতে পারবো b এর পাওয়ার m। কারণ বেজ লবেও থাকে, বেজ কিন্তু লব হর দুই জায়গাতেই থাকে, বেজ কিন্তু লবেও থাকতে পারে, বেজ কিন্তু হরেও থাকতে পারে। সো খেয়াল করে দেখেন, এখানে আলাদা আলাদা ছিল, একত্র করছি, নিয়মটা কি? এ আর বি কে গুণ করে একত্র করে ফেলছি। আলাদা করার নিয়ম কি? প্রত্যেকটার উপরে আলাদা আলাদা করে পাওয়ারটা দিয়ে দিচ্ছি। যেমন ধরেন এখানে যদি আমরা বলি 5 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার 3, দেখেন এবার কিন্তু পাওয়ারটা সেম। হ্যাঁ, পাওয়ারটা সেম, বেস দুইটা ভিন্ন। তো আচ্ছা, এখানে বোঝানোর সুবিধার্থে 7 না দিয়ে এখানে আমি পি দিই, আপনাদের বোঝার সুবিধার্থে।
বুঝতে সুবিধা হবে। 5 টু দি পাওয়ার কিউব ইন্টু পি টু দি পাওয়ার কিউব। তো আপনি যেহেতু পাওয়ারটা সেম দেখছেন, এটাকে একত্র করার চেষ্টা করবেন। তখন এই যে 5p অর্থাৎ বেস দুটো গুণ আছে, গুণ আকারে লিখে পুরোটার পাওয়ারে দিবেন 3। আবার যদি এটাকে আপনি আলাদা করতে চান যে 5p একসাথে আছে, পুরোটার পাওয়ারে 3 আছে, তো এটাকে আলাদা করার নিয়ম হচ্ছে 5 টু দি পাওয়ার 3 ইন্টু পি টু দি পাওয়ার 3। দুই ভাবেই কিন্তু অঙ্কে প্রয়োগ করতে হবে। দেখবেন আপনারা অঙ্কের ভিতরে যখন কোনো লাইন ভুল করছেন, ক্যালকুলেশন বুঝছেন না, তখন এই সূত্রগুলোর ব্যবহার থাকে। তো আপনারা সঠিকভাবে সূত্র আর ব্যাখ্যা না শেখার কারণে মানে পারি তো, এটা তো সহজ জিনিস, কিন্তু অঙ্কের ভিতরে গিয়ে না আপনারা সেই জিনিসটাই বুঝতে চান না। কারণ এই যে এখানে যখন বোঝার প্রয়োজন, তখন আপনারা ভালো করে মানে মনোযোগ দিয়ে বোঝেন না, যার কারণে আপনাদের দেখা যায় যে অঙ্কের ভিতরে গিয়ে এই নিয়মগুলোই প্রবলেম তৈরি করে। যেমন এখানে দেখেন, এখানে যদি আমরা বলি, আমি একটু ছোট করে নিচ্ছি, জায়গা হবে না হয়তো। আচ্ছা, এখানে আমি যদি বলি 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই m টু দি পাওয়ার 4, দেখেন পাওয়ারটা সেম কিন্তু বেসটা ভিন্ন। তাহলে আমরা ভাগ আছে, ভাগ আকারে লিখবো 5/m, এটা হচ্ছে বেস, পুরোটার পাওয়ারে লিখে দিব 4। আবার যদি এইটুকু না থেকে এইটুকু থাকে, আমাকে যদি ভেঙে নিতে হয়, তাহলে যে আলাদা আলাদা বেজের উপর পাওয়ার, তাহলে এটার উপরেও 4 ভাগ এটার উপরেও 4। যেহেতু আমরা আলাদা করছি, আমরা পাওয়ারটা দুইটার উপরেই দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সূত্র এবং 4 নাম্বার সূত্র। প্রথম দুইটা সূত্রে আমরা শিখেছি বেজ একই হলে তাদের মাঝে গুণভাগ থাকলে কি হবে। এই দুটো সূত্রে আমরা শিখলাম পাওয়ার দুইটা সেম হলে সেক্ষেত্রে গুণ থাকলে কি হবে, ভাগ থাকলে কি হবে। দেখে নেন সবাই একটু, হ্যাঁ লিখে নেন সবাই। আচ্ছা, এই দুটো সূত্রকে মানে এই 4টা সূত্র আমরা শিখলাম, আমরা খুব ইজিলি নেই আর কি, এগুলো তো সহজ, আমরা তো জানি। কিন্তু দেখেন আমি যখন অঙ্ক শুরু করব, আপনারা এই সূত্রগুলোতেই বেশি আটকে যাবেন, সমস্যা হয় আপনাদের প্র্যাকটিসটা ভালো করে না করার কারণে। আচ্ছা, এরপর ধরেন বিষয়টা এরকম যে একটা বেজ আছে, বেজের পাওয়ারে m আছে। এই যে বেজ পাওয়ার, এই পুরোটার পাওয়ারে আবার একটা পাওয়ার আছে। খেয়াল করেন জিনিসটা, বেজ পাওয়ার পুরোটার উপরে পাওয়ার, এরকম থাকা মানে হচ্ছে এই পাওয়ার আর পাওয়ার গুণ। এখন এটা যদি এরকম থাকতো a টু দি পাওয়ার m, এই পুরোটার পাওয়ারে m, সেক্ষেত্রেও কিন্তু এই পাওয়ার পাওয়ার গুণ। হ্যাঁ, কিন্তু যদি এরকম থাকে a টু দি পাওয়ার m তার পাওয়ার n, তাহলে কিন্তু গুণ হবে না, কারণ এখানে পুরোটার পাওয়ারে কিন্তু n নাই। এটা m এর পাওয়ার n, m, আর m এর পাওয়ার হচ্ছে n, এর পাওয়ার m, m এর পাওয়ার n, আর হচ্ছে a টু দি পাওয়ার n পুরোটার পাওয়ার হচ্ছে n। এরকম ব্র্যাকেট থাকলে পাওয়ার পাওয়ার গুণ হবে। এই বেস পাওয়ার
পুরোটার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হবে, কিন্তু শুধু বেজের উপরে পাওয়ার, তার উপরে আবার পাওয়ার, ব্র্যাকেট নাই, তাহলে কিন্তু এই গুণটা হবে না। হ্যাঁ, সো এক্ষেত্রে করা যাবে, এক্ষেত্রে করা যাবে, কিন্তু এক্ষেত্রে গুণটা করা যাবে, এক্ষেত্রে ক্যালকুলেশনটা ভিন্ন। আবার আমি যদি বলি যে এখানে তো আপনি এই দুইটা পাওয়ারকে একত্র করলেন, দেখেন একত্র করছেন গুণ করে, তাহলে এটাকে আলাদা করেন। তো এটাকে আলাদা করতে পারবেন কিভাবে? এটাকে বা এটাকে, দুটো একই হবে, এটাও এটাও একই হবে নিয়ম। সেটা কি? এটাকে আমি লিখতে পারি এর পাওয়ার এম, পুরোটার পাওয়ার এম। এই যে আমি পাওয়ারের উপরে পাওয়ার লিখে এই দুটোকে আলাদা করতে পারি। ঠিক যেমন এখানে আলাদা আলাদা ছিল, এটা আলাদা ছিল, এটা আলাদা ছিল, গুণ করে একত্র করছি। এরকম গুণ করা থাকলে আমি এটাকে পাওয়ারের উপরে পাওয়ার লিখে আলাদা করতে পারবো। প্রসেসটা এটাই শিখতে হবে। এটাকে আপনি এভাবে লিখতে পারতেন এ টু দি পাওয়ার এন, এই পুরোটার পাওয়ার হচ্ছে এন। কিন্তু এখানে যদি চিন্তা করেন, এটা ধরেন এটা এরকমই, মানে এটা তো কোনো সূত্র পড়বে না, সো এটাকে আপনি একত্র করতে পারেন গুণ করে, গুণ থাকলে পাওয়ারের উপরে পাওয়ার দিয়ে আলাদা করতে পারেন। এইটা বেসিক্যালি আমাদের সূত্র, ঠিক আছে? এখন দেখেন আমি একটু এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাই। ধরেন আপনাকে বলা হলো 5 টু দি পাওয়ার x, তার পাওয়ার হচ্ছে 2, তাহলে আপনি এটাকে কি লিখবেন? আপনি এটাকে লিখবেন 5 টু দি পাওয়ার 2x। এখন যদি আপনাকে 5 টু দি পাওয়ার 2x ভাঙাতে দেই, আপনি দুই ভাবে ভাঙাতে পারেন, 5 টু দি পাওয়ার x তার পাওয়ার 2, আপনি এটাকে এভাবে লিখতে পারেন 5 টু দি পাওয়ার 2 তার পাওয়ার x। একই জিনিস। এই যে পাওয়ারে গুণ আসে পাওয়ারের উপরে পাওয়ার থাকে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা কি হবে? এটা যে হচ্ছে না, এটা যে এই নিয়মে হবে না, তাহলে এটা কি হবে? ধরেন এরকম আছে 5 তার পাওয়ার 2 তার পাওয়ার 3, তাহলে আপনি যখন চিন্তা করবেন 3 আর 2 গুণ হবে না, হবে না, যেহেতু পাওয়ার নাই। এটা যদি এরকম থাকতো 5 টু দি পাওয়ার 2 তার পাওয়ার 3, তখন আমরা লিখতাম 5 টু দি পাওয়ার 3 দুগুণ 6, তখন গুণ করতে পারতাম, কারণ বেস পাওয়ার পুরোটার উপরে পাওয়ার আছে। আর এটাকে লিখতে হবে 5 2 এর পাওয়ার 3, তার মানে 8। এই যে এটার ক্যালকুলেশন এরকম, এটার ক্যালকুলেশন এরকম। এই পার্থক্য না বুঝলে আপনারা এটার মধ্যে এটা নিয়ে আসবেন, এটার মধ্যে ওটা নিয়ে আসবেন, তখন গন্ডগোল হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের সূত্র 5, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়। একটু ভালো করে দেখে নেন সবাই, একটু এক্সাম্পল গুলো উঠায় নেন। ওকে, 5টা সূত্র শিখলাম আমরা। এখানে শিখলাম বেস পাওয়ারের মধ্যে সম্পর্কটা কেমন। এবার আমরা 3টা স্পেশাল নিয়ম শিখব এই বেস পাওয়ারেরই সম্পর্ক। একটা হচ্ছে পাওয়ারে 0 থাকলে কি হয়, একটা হচ্ছে পাওয়ারে মাইনাস থাকলে কি হয়, একটা হচ্ছে পাওয়ারে রুট থাকলে কি হয়। তো পাওয়ারে 0-র ব্যাপারটা আপনারা আসলেই খুব ভালো পারেন। যে কোনো বেস তার পাওয়ারে 0 থাকলে তার মান হচ্ছে 1। যে কোনো বেজের পাওয়ারে 0 থাকলে তার মান কত হয়? 1। কিন্তু বেশি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 মানে যে কোনো বেজের পাওয়ার 0। তার মানে ধরেন 5 টু দি পাওয়ার x সমান সমান 1।
এখন এখানে আপনার মাথায় আসতে হবে যে এই যে 1, এই 1 মানে যে কোনো বেস যেটা আমরা এর সাথে মিল করে নিব তার পাওয়ার 0। এই যে 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 0। এখন এটা যদি এখানে 4 থাকতো তাহলে আমরা লিখতাম 4 টু দি পাওয়ার 0। এখানে 3 থাকলে আমরা লিখতে পারতাম 3 টু দি পাওয়ার 0। তার মানে যে কোনো বেজের পাওয়ার 0 হলে তার মান কত হয়? 1। আর 1 মানে হচ্ছে যে কোনো বেজের পাওয়ার 0। এটা হচ্ছে 6 নম্বর সূত্র, যে কোনো বেজের পাওয়ার 0 মানে হচ্ছে 1। 7 নম্বরে আমরা যে সূত্রটা শিখব সেটা হচ্ছে a ইনভার্স 1 সমান সমান 1 ডিভাইডেড বাই a। তো দেখতে খুবই সহজ সরল সূত্রটা, a ইনভার্স 1 সমান 1 বাই a, কিন্তু এই মাইনাস পাওয়ারের সূত্রের ব্যবহারটা যখন আমরা করতে যাই আমরা প্রচুর পরিমাণে ভুল করি। আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি, আপনারা একটু দেখেন, মানে কয়েকটা উদাহরণ বলে দিই। যেমন ধরেন 7 ইনভার্স 3, এটাকে আমরা কি লিখব? তো যারা পারেন না তারা দেখেন, যারা পারেন তারা তো অলরেডি নিজে নিজে অ্যান্সারটা বলে ফেলছেন, ভেরি গুড। যখন আপনি দেখবেন যে আপনার কোনো একটা বেজের সাথে পাওয়ারটাতে মাইনাস আছে, তখন আপনি খেয়াল করবেন যে আমার সেই বেসটা কোন পজিশনে আছে, লবে আছে নাকি হরে আছে। যেমন ধরেন এই 7টা এখন লবে আছে, তো আপনি কি করবেন, এই মাইনাস পাওয়ারটাকে ভাঙানোর জন্য এই লবটাকে হরে নিয়ে আসবেন। নিয়ম আমি প্রথম 4টা নোটের একটা নোটে লিখে দিচ্ছি যে বেজের হরলবের স্থান বিনিময় করলে তার পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হয়। মনে করে দেখেন একটু, 4টা নোট, প্রথম 4টা নোট যে লিখে দিচ্ছি সেখানে আছে। তাহলে এই যে আমরা বেজের পজিশনটা লব থেকে হরে নিলাম, তাহলে পাওয়ারটাকে মাইনাস দ্বারা গুণ করব, মাইনাস দ্বারা গুণ করলে হবে +3। তার মানে 7 ইনভার্স 3, এটাকে আমরা নিচে নিয়ে এসে লিখলাম 7 টু দি পাওয়ার 3, আর উপরে যেহেতু কিছু নাই উপরে 1। এই যে এটা হচ্ছে ভাঙানোর নিয়ম। যেমন দেখেন, আপনাকে যদি বলা হয় 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 5, তো তুমি যে এই যে 3 বেসটাকে নিচে দেখতে পাচ্ছ এটাকে উপরে নিয়ে যাও। তো আপনি তখন কি করবেন, এই যেটা হরে আছে এটাকে আপনি লবে লিখবেন, এই 1 নিচে আসবে, নিচে 1 এর ভ্যালু নাই। এই যে আপনি হরকে যে লবে লিখলেন এই পাওয়ারটাকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 5 সমান 3 ইনভার্স 5। 3 ইনভার্স 5 মানে কি, 3টাকে নিচে নিয়ে আসবো, পাওয়ারটাকে মাইনাস দ্বারা গুণ করে 5, উপরে কিছু নাই মানে 1। সো আমি এইটাকে এটা লিখতে পারি, এইটাকে এটা লিখতে পারি। বেসিক নিয়মটা কি, বেজের লব ও হরের স্থান বিনিময় করলে যে পাওয়ারটা থাকবে সেটাকে আমরা মাইনাস দ্বারা গুণ করে নিব, আমার কাজ সহজ হয়ে যাবে। স্যার আমরা কি সবাই ক্লিয়ার করতে পারছি? তারপরে ধরেন আরো আমি কিছু কথা বলি, আমি আরো একটা এক্সাম্পল দিই। ধরেন এখানে আছে 25, এখানে আছে 27, এখন এই পুরোটার মাথার উপরে দেওয়া আছে -2/3। তো এই মাইনাস দেখলে তো আপনি ভয়ে অস্থির হয়ে যান। কোনো ভয় নাই, আপনি জাস্ট কি করেন, আমি জানি মাইনাসকে ভ্যানিশ করার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে এই মাইনাসটাকে আরেকটা মাইনাস দ্বারা গুণ করা। তাহলে এখানে যে পাওয়ারে মাইনাস আছে, এই পাওয়ারে মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য কি করতে হবে, পাওয়ারকে আরেকটা মাইনাস দ্বারা গুণ করতে হবে। তো পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করার নিয়মটা আমরা বারবার কি বলে আসছি, হরলবের স্থান বিনিময় করেন, চেঞ্জ করেন। তাহলে আপনি যেটা করবেন, এখানে হরকে লবে নিবেন, লবকে হরে নিবেন, যেহেতু ব্র্যাকেটের ভিতরে আছে এই পুরোটা মানে একটা, সো আপনি হরলবের স্থানটাকে কি করলেন, বিনিময় করলেন, চেঞ্জ করলেন। তাহলে পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হবে, এই যে একে মাইনাস দ্বারা গুণ করে মানে মাইনাস মাইনাসে প্লাস থাকবে হচ্ছে 2/3। এই যে হরলবের স্থান বিনিময় করলে পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হয়। আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। ধরেন 5 ইনভার্স 6, এখানে হচ্ছে 7 ইনভার্স 8। দেখেন সংখ্যাটা দেখতে একটু অদ্ভুত, 5 ইনভার্স 6 ডিভাইডেড বাই 7 ইনভার্স 8। তা আপনি কি করবেন, আপনার কোনো কাজ নাই, আপনি প্রথমে যেটা চেষ্টা করবেন যে মাইনাস পাওয়ার গুলো যেন না থাকে। তা আপনি এই 5টাকে নিচে লিখবেন, পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করে লিখবেন 6, আর এই বেসটা যেহেতু হরে আছে এটাকে লবে নেবেন, এটা পাওয়ার 8 হয়ে যাবে +8। দেখেন এই সংখ্যাটার থেকে আপনার এই সংখ্যাটা দেখতে মানে মানসিকভাবে অনেক স্বস্তি লাগবে। আপনি প্রথমে যেটা করবেন, মাইনাস পাওয়ার যেটা থাকবে সুযোগ থাকলে তার পজিশন চেঞ্জ করে সেই মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য, ঠিক আছে? তাহলে আপনার প্রবলেমটা কম হবে। এটা হচ্ছে আমাদের 6 নম্বর সূত্র, পাওয়ার 0 হলে কি হয়। এটা হচ্ছে আমাদের 7 নম্বর সূত্র, পাওয়ারে মাইনাস থাকলে কি হয়। সবাই একটু দেখে নেন, লিখে নেন। আপনারা তো অনেকেই ক্লাস করছেন,
আপনাদের কোনো কমেন্টস নাই তো? আমি একটু কনফিউজড যে আপনারা আসলে বিষয়গুলো ক্লিয়ার হচ্ছেন কিনা। মাঝে মাঝে দুই একটা কমেন্টস করে রাখেন, ক্লিয়ার হচ্ছে কিনা, কোনটাতে প্রবলেম হচ্ছে কিনা, প্রবলেম মনে করছেন কিনা। যে জিনিসগুলো বুঝছেন না সেটা আবার প্রশ্ন করেন, প্রশ্ন করে ক্লিয়ার হয়ে নেন, ঠিক আছে? হ্যাঁ, প্র্যাকটিস তো করতেই হবে, প্র্যাকটিস করার তো আসলে কোনো বিকল্প নেই। আপাতত বিষয়গুলো মাথায় ঢুকছে কিনা, ক্লিয়ার হচ্ছে কিনা, এইটা জানতে চাচ্ছি। ওকে, এরপরে আমরা শিখবো হচ্ছে রুটের ক্যালকুলেশন। তো রুটের ক্যালকুলেশনটা খুব সহজ, দেখেন m রুট ওভার a টু দি পাওয়ার m পুরোটার পাওয়ার হচ্ছে p। তো সাধারণত একটা রুট সংখ্যা দেওয়া থাকলে এই রুটের একটা বেস থাকে, বেজের একটা পাওয়ার থাকে, পুরোটার একটা পাওয়ার থাকে, আর রুটের একটা পাওয়ার থাকে। এই পজিশনগুলোতে আমাদেরকে সংখ্যা দেওয়া হয়। যেমন ধরেন 4 রুট 5 3, এখানে ধরেন দিল 8। এই যে আমাদেরকে সাধারণত এরকম ভাবে একটা রুট সংখ্যা দেওয়া হয়। তো এই রুট সংখ্যাটাকে কিভাবে ভাঙাবো? দেখেন, রুট বেসিক্যালি একটা পাওয়ার, মানে রুট হচ্ছে একটা পাওয়ার। তো এই পাওয়ারটাকে ভাঙাতে গেলে, যে কোনো পাওয়ার লিখতে গেলে কি করতে হয়? তার একটা বেস লিখতে হয়। তো আপনি যখন এই রুটের জন্য পাওয়ার লিখতে যাবেন, মানে রুটের মান লিখতে যাবেন, তার আগে তার বেস লিখতে হবে। বেস না লিখে তো আপনি পাওয়ার লিখতে পারবেন না। তো আপনি একটা রুট ভাঙালে সবার আগে খুঁজে বের করবেন তার বেসটা কত। এখানে তার বেসটা হচ্ছে a, আর এখানে তার বেসটা হচ্ছে 5। এই বেস খুঁজে পাওয়াটা আপনাদের জন্য মাঝে মাঝে ডিফিকাল্ট হবে। এরপরে আপনি যেটা করবেন, এই যে বেস পজিশনের পাওয়ার, এই বেজের যে পাওয়ার এই পাওয়ার গুলোকে গুণ করে আপনি পাওয়ার পজিশনের উপরে লিখবেন n ইন্টু পি। ঠিক আছে, n ইন্টু পি। কি করলাম? তাহলে দেখেন, এখানে যদি আমরা সেটা করি, তাহলে 5 লেখার পরে এই 3 আর 8 গুণ করে আমরা উপরে লিখব। হ্যাঁ, আর এই যে রুটের পাওয়ার পজিশনে যে সংখ্যাটা থাকবে m আছে, এটাকে নিয়ে এসে এই পাওয়ারের হরে লিখবেন। তাহলে প্রথমে বেজ লিখবেন, বেজের পাওয়ার পজিশনে যে সংখ্যাগুলো থাকবে তাকে গুণ করে উপরে লিখবেন, আর রুটের পাওয়ার পজিশনের সংখ্যাটা নিচে লিখবেন। তাহলে এখানে আমরা 5 এর পাওয়ার পজিশন থেকে এই 3 আর 8 কে উপরে লিখলাম, আর এই রুটের পাওয়ার 4টাকে আমরা নিচে লিখব। বাস, এখানে আমাদের ক্যালকুলেশন করলেই অ্যান্সার হয়ে যাবে 5 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে ব্যবহার। এখন যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, ধরেন এখানে এরকম বললো 5। এখন দেখেন, রুটের পাওয়ারেও সংখ্যা নাই, পাওয়ারেও কিছু নাই, এই পাওয়ারেও কিছু নাই, মানে তিনটা পজিশনেই কিচ্ছু নাই। জাস্ট এই জিনিসটা শিখে রাখেন। তো ধরেন বেস থাকবে, বেস ছাড়া আপনি রুট ভাঙাতে পারবেন না, সো বেস দিবে। এই বেজের এই পাওয়ারে কিছু নাই, পাওয়ারে কিছু না থাকা মানে 1 থাকা। এই রুটের পাওয়ারে কিছু নাই, দেখেন এখানে কিছু নাই, তাহলে এখানে কিছু না থাকা মানে হচ্ছে 1 থাকা। আর এই যে রুটের পাওয়ার m, এখানেও দেখেন কিছু নাই, এখানে কিছু না থাকা মানে হচ্ছে 2 থাকা। তার মানে পাওয়ারে কোনো কিছু না থাকা মানে হচ্ছে 1 থাকা, আর রুটের পাওয়ারে কোনো কিছু না থাকা মানে হচ্ছে 2 থাকা। শুধু এটা মাথায় রাখবেন, কারণ কোনো কিছু থাকলে তো সেটা বসাতে পারবেন, না থাকলে কি বসাবেন? যেমন এখানে কিন্তু ছিল না, আমি কি লিখছিলাম কথাটা, √5, এই যে আমি এটা লিখছিলাম। দেখেন এখানে কিছু ছিল না, এখানে কিছু ছিল না, এখানে কিছু ছিল না, কোনো পজিশনে কিন্তু কোনো সংখ্যা লেখা ছিল না। কিন্তু যদি আপনি দেখেন যে রুটের পাওয়ার পজিশনে কিছু নাই, এখানে কিছু নাই, এখানে কিছু নাই,
তাহলে কোথায় কত ধরবেন? এম এর জায়গায় কিছু না থাকলে 2, এন এর জায়গায় কিছু না থাকলে 1, পি এর জায়গায় কিছু না থাকলে 1, পাওয়ারে কিছু না থাকলে 1, এটা আমরা জানি। যেটা জানতাম না বা কম জানি সেটা হচ্ছে এখানে কোনো কিছু না থাকা মানে 2 থাকা। তারপরে দেখেন আপনি প্রথমে কি লিখবেন 5, উপরে কি লিখবেন 1 into 1 তার মানে 1, আর নিচে লিখবেন 2। এই যে √5 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ। আর যদি সংখ্যা থাকে তাহলে তো এভাবে করতে পারবে, ইজিলি করতে পারবে। যেমন দেখেন আপনাকে যদি আমি এখন সংখ্যা দেই 3√7, তাহলে আপনারা পারবেন। প্রথমে কি লিখবেন 7, দেখেন এখানে আর এখানে ফাঁকা, তো এখানে ফাঁকা থাকলে কত থাকে 1 থাকে, তাহলে উপরে 1 আর নিচে 3, যেহেতু এখানে কিছু একটা আছে 3 থাকলে 3, না থাকলে 2, কোনো কিছু থাকলে সেই সংখ্যা, না থাকলে 2। তারপরে ধরেন আমরা যদি এরকম আরো কিছু এক্সাম্পল করি যে √5 টু দি পাওয়ার 4, তাহলে এই 5 এখানে আছে 4, এখানে কিছু নাই তার মানে 1, 4 আর 1 উপরে হবে 4, আর এখানে কিছু নাই তাহলে এখানে হবে 2, কিছু না থাকলে 2 আর কিছু থাকলে সেটা। এবার কাটাকাটি করলে এটা হবে 2, 5 স্কয়ার মানে 25। ঠিক আছে, এবার আপনারা করেন 7√7, এটা আপনারা বলবেন অ্যান্সার, বাকিগুলো উঠাই না। রুটের বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে কিনা? ক্যালকুলেশনের দেখা যায় যে অর্ধেক অংশই রুট, সূচকের ম্যাক্সিমাম অঙ্কে রুটটা আসে। সো রুটের ব্যাপারগুলো যদি আপনাদের ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হবে। লাস্টে আমি একটা প্রশ্ন দিয়ে রেখেছি 7√7, এটার কমেন্ট করে অ্যান্সারটা জানাবেন সবাই। তাহলে বেসটা ছিল 7, যেহেতু এর পাওয়ারে কোনো সংখ্যা নাই, উপরে 1 আর এখানে রুটে হবে 7, তাহলে 7 টু দি পাওয়ার 1/7, এটা হচ্ছে আমাদের সংখ্যা। তো আশা করি রুট ভাঙানোটা আপনাদের সবার ক্লিয়ার হয়েছে, যেহেতু আপনারা কমেন্টস করেছেন। আচ্ছা, এরপরে আর দুইটা সূত্র লাগবে আমাদের, একটা 9 নম্বর, একটা 10 নম্বর। আমরা প্রথমে 5টা সূত্র শিখলাম, তারপরে শিখলাম পাওয়ারে 0, পাওয়ারে মাইনাস আর রুট, 3টা, 8টা, আর এখন থাকবে 2টা। এই দুইটা সূত্র আপনারা খুব ভালো জানেন। একটা হচ্ছে সমান চিহ্নের উভয় পাশে বেস সমান হবে কিন্তু পাওয়ার সমান হবে না, সেক্ষেত্রে পাওয়ার দুটি সমান। অর্থাৎ সমান চিহ্নের উভয় পাশে বেস সমান হলে আমরা অঙ্ক থেকে বেসকে বাদ দিয়ে দিব, তখন পাওয়ার থাকবে, সেই পাওয়ারটাকে আমরা সমান বলব। সমান চিহ্নের উভয় পাশে যদি পাওয়ার সমান না হয়ে, বেস সমান না হয়ে পাওয়ার সমান হয়, তাহলে আবার বলতে পারবো বেস গুলো সমান। তাহলে বেস সমান হলে পাওয়ারও সমান, পাওয়ার সমান হলে বেসও সমান। বেস সমান হলে পাওয়ার সমান, পাওয়ার সমান হলে বেস সমান। এখন ধরেন আমরা বললাম এটা 5, এটা হচ্ছে পি, এটা হচ্ছে 5, 4।
তাহলে এখানে বেস দুইটা একই, তাহলে বেসটাকে আমরা অঙ্ক থেকে বাদ দিব, থাকবে পি সমান সমান 4, তার মানে পাওয়ার সমান সমান পাওয়ার। তাহলে বেস সমান হলে পাওয়ারও সমান। আবার ধরেন এখানে বললো পি টু দি পাওয়ার 6 সমান সমান 3 টু দি পাওয়ার 6, তাহলে এখানে সমান চিহ্নের উভয় পাশে পাওয়ার দুইটা সমান, তখন আমরা বেস দুইটাকে সমান লিখতে পারবো। অতএব পি সমান সমান 3। তাহলে দুটো নিয়ম, একটা হচ্ছে বেস সমান হবে তখন পাওয়ার সমান লিখতে পারবো, একটা হচ্ছে পাওয়ার সমান হলে বেস সমান লিখতে পারবো। সবাই উঠায় নেন। তো এই হচ্ছে আমাদের বেসিক অংশটা। আমরা 4টা বেসিক অংশ পড়ছি যে বেসগুলোর মাঝে গুণ ভাগ থাকলে সূত্র হবে, যোগ বিয়োগ থাকলে সূত্র হবে না। তারপরে আমরা পড়ছি যে যদি যোগ বিয়োগ থাকে তাহলে আমরা সেই অঙ্কে কমন নেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা পড়লাম বেসগুলো যখন আমরা ক্যালকুলেশন করব তখন সেখানে আমরা মৌলিক সংখ্যা করব। এখনো যেহেতু আমরা অঙ্ক শুরু করিনি, আমরা ক্যালকুলেশনে আসিনি, সো মৌলিক সংখ্যার বিষয়টা এখনো ক্লিয়ার হয়নি, আসবে। আরেকটা শিখছি যে হরলবের স্থান বিনিময় করলে পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হয়। যখন আমরা এই যে মাইনাস পাওয়ারের অঙ্কটা শিখলাম তখন আমরা এই জিনিসটা খেয়াল করলাম যে বেজের পজিশন চেঞ্জ হলে তাকে পাওয়ারকে আমরা মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি। তারপরে আমরা 10টা সূত্র শিখলাম। প্রথম দুটো হচ্ছে বেস দুটো একই হলে তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার যোগ, পাওয়ারের যোগ থাকলে বেজে গুণ। বেস দুটো একই তাদের মাঝে ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ, পাওয়ারে বিয়োগ থাকলে বেজে ভাগ। এরপরে শিখলাম আমরা পাওয়ার দুটো যদি সেম হয়, বেস গুণ থাকলে গুণ করে দিব, বেস ভাগ থাকলে ভাগ করে দিব। 5 নম্বর সূত্রে এসে শিখলাম পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়। 6 নম্বরে শিখলাম পাওয়ারে 0 হলে তার মান 1, যে কোনো বেজের পাওয়ার 0 হলে তার মান 1। তারপরে 7 নম্বর সূত্রে এসে শিখলাম পাওয়ারে মাইনাস পাওয়ার থাকলে আমরা বেজের পজিশনটা চেঞ্জ করে নিব, লবে থাকলে হরে, হরে থাকলে লবে। তারপরে সেই পাওয়ারটাকে মাইনাস দ্বারা গুণ করে দিব, প্লাস হয়ে যাবে, আমাদের ঝামেলাটা মুক্ত হয়ে যাবে। রুটে এসে আমরা শিখলাম যে বেজ লিখতে হয় প্রথমে রুট ভাঙতে গেলে, তারপরে বেজের পাওয়ার গুলোকে উপরে লিখতে হয় পাওয়ারের, আর রুটের পাওয়ারটাকে নিচে লিখতে হয়। পাওয়ার পজিশনে কোনো কিছু না থাকলে 1 থাকে, আর রুটের পাওয়ার পজিশনে কোনো কিছু না থাকলে 2 থাকে। এরপরে 9 নম্বর আর 10 নম্বরের সূত্রে এসে আমরা শিখলাম বেস গুলো একই হলে পাওয়ার গুলো একই, আর পাওয়ার গুলো একই হলে বেস গুলো একই হলে পাওয়ার গুলো সমান, আর পাওয়ার দুটি একই হলে বেস গুলো সমান। বেস সমান হলে পাওয়ার সমান, পাওয়ার সমান হলে বেস সমান। এখন এই সূত্র আর এই যে বেসিক, এটার উপর ভিত্তি করে আমরা কিছু অঙ্ক, কিছু নিয়ম শেখার চেষ্টা করব। মোটামুটি আমরা 20-25টা অঙ্ক শেখার চেষ্টা করব। আজকে হয়তো সবগুলো শেষও করব না, কারণ হচ্ছে আজকে আমি চাই আপনারা এই যে বেসিক যে অংশটা শিখালাম, যে সূত্রগুলো শিখালাম, এগুলোতে বেশি এফোর্ট দেন। আমি হয়তো আজকে 15টা অঙ্ক করে দিব। যে নিয়মটা রেখে দিব, যে নিয়মটা আজকে শিখাবো না, সেই ক্যালকুলেশনটা বেসিক্যালি আগামীকালকে শেখানোর উদ্দেশ্য হবে হচ্ছে ক্যালকুলেশনটা আগামীকালকে শেখানোর পরে যখন আমি লগের ক্যালকুলেশন শুরু করব, আপনি দেখবেন যে এই লগের সব অঙ্ক ওই যে সূচকের নিয়মটা আমি রেখে দিব ওই নিয়মে সমাধান হয়ে যাবে। সো কালকের ওই নিয়মে, একই নিয়মে আমরা সূচকের বাকি অংশ এবং লগের সকল ক্যালকুলেশন শিখে নিব আমাদের অঙ্ক করার সুবিধার্থে। ঠিক আছে? তাহলে আসেন আমরা আজকে অঙ্ক শুরু করি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে
বেসগুলোর মাঝে গুণ বিয়োগ থাকলে কি কি সূত্র হতে পারে, সূত্রের তো অনেকগুলো নমুনা দেখলাম, কিন্তু যোগ বিয়োগ থাকলে যে অঙ্কে কমন নিতে হয় সেই কমনের বিষয়টা কিন্তু আমরা এখন দেখিনি। আসেন আমরা শুরু করি। 4 টু দি পাওয়ার x, এটা 1 নম্বর অঙ্ক, প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x। সো অঙ্কটা খেয়াল করেন, অথবা ধরেন আপনি এই অঙ্কটা খেয়াল করেন যে 5 টু দি পাওয়ার x প্লাস 8 into 5 to the power x plus 16 into 5 to the power x। হ্যাঁ, তো এখানে আপনাকে যদি বলে সমাধান করো, তা আপনি কিভাবে সমাধান করবেন? আপনি যখন এখানে চিন্তা করতে যাবেন, দেখেন বেসগুলো একই, পাওয়ার গুলো একই, তো বেসগুলো একই, তাদের মাঝে যোগ থাকলে আমরা কি করব? আমরা যেটা জেনে আসছি সেটা হচ্ছে বেসগুলোর মাঝে যদি এরকম যোগ থাকে, এই যে বেসগুলোর মাঝে যদি এরকম যোগ থাকে, সেই অঙ্ক কোনো সূত্র চিন্তা না করে কমন নেওয়ার চেষ্টা করতে হয়। যেমন এখানে আমরা কি কমন নিব? 4 টু দি পাওয়ার x। তাহলে এখানে কমন নিলে এখানে থাকবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। আর এখানে কি কমন নিব? দেখেন এই যে যোগ চিহ্নগুলোর মাঝখানে 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x, আমরা 5 টু দি পাওয়ার x কমন নিব। তাহলে এখানে কি থাকবে? 1, এখানে কি থাকবে? 8, এখানে কি থাকবে? 16। যখন বেসগুলোর মাঝে আমরা এরকম যোগ চিহ্ন পাবো তখন আমরা সেখানে কমন নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে হচ্ছে 4 টু দি পাওয়ার x ইন্টু 4, আর এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার x ইন্টু 25। এরপরে দেখেন, খেয়াল করেন আমি কি বলছিলাম, ক্যালকুলেশন যখন আমরা করব, যে বেসগুলো থাকবে সেগুলোকে আমরা মৌলিক সংখ্যায় নিয়ে যাব। যেমন 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার, তার সাথে x, আর এই 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার। যেমন দেখেন এখানে 5টা মৌলিক সংখ্যায় আছে, এটা ঠিক থাকবে। এটাকে যদি আমরা মৌলিক সংখ্যায় নিয়ে আসি, লিখবো 5 স্কয়ার। এবার দেখেন বেস দুইটা একই, তাদের মাঝে গুণ। তাহলে বেস দুইটা একই, তাদের মাঝে গুণ থাকলে একত্র করার নিয়ম কি? তাদের পাওয়ার গুলোকে যোগ করে দিব। বেস দুইটা একই, তাদের মাঝে গুণ, তাহলে পাওয়ারকে যোগ করে দিব। x প্লাস 2। এই যে এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা কি করলাম? বেসগুলোর মাঝে যোগ বিয়োগ দেখার কারণে কমন নিয়ে নিলাম। স্যার উঠাই নেন সবাই।
না, দেখি 3 নাম্বার আর 4 নাম্বারটা নিজেরা চেষ্টা করেন। শরীর আলহামদুলিল্লাহ সুস্থ হওয়ার পথে। এখন একটু কাশি আছে মাসুম। স্যার 3 নাম্বার এবং 4 নাম্বারে এই দুইটা অঙ্ক একটু আপনারা নিজেরা করার চেষ্টা করেন। 2-3 মিনিট সময় দিলাম আপনাদেরকে। এই যে বেসগুলোর মাঝে যোগ বিয়োগ থাকলে কিভাবে সমাধান করবেন একটু দেখে নেন। আমরা যদি এই অঙ্ক দুটো দেখি যে বেসগুলোর মাঝে বিয়োগ আছে, এই যে বেসগুলোর মাঝে যোগ আছে, তো আমরা কি চেষ্টা করব? কমন নেওয়ার চেষ্টা করব। কমন নেওয়ার আগে যেটা করতে হবে দেখেন, এটা কিন্তু একত্র হয়ে আছে, যে দুইটাকে একত্র করলে বিয়োগ হয় বা যোগ হয় পাওয়ারে, এটা কিন্তু একত্র হয়ে আছে, এটাকে আমরা আলাদা আলাদা করব। আলাদা করার নিয়ম কি? 2n পাওয়ারে মাইনাস থাকলে বেজে হয় ভাগ, 2 মানে 2, মানে ভেঙে নিলাম। এখানে আমরা সেম কাজটা করব। দেখেন প্রথমে এইটাকে আর এইটাকে ভেঙে নিব। ভেঙে না নিলে তো আমরা বলতে পারবো না। 5n পাওয়ারে যোগ থাকলে বেজে হয় গুণ, বেজে গুণ থাকলে পাওয়ারে যোগ, পাওয়ারে যোগ থাকলে বেজে গুণ। 5^2 35 ইন্টু, এটাকে ভেঙে কি লিখবো? 5n ভাগ 5, যেহেতু পাওয়ারে বিয়োগ আছে বেজে হবে ভাগ। এটা হচ্ছে 5n ইন্টু 4। এখানে দেখেন এই টু কাটা যাবে, তাহলে এখানে কি কমন যাবে? 2n, কারণ আর কিছু কমন নেওয়ার মতো নাই। এখানে থাকবে 9 মাইনাস 1 2n, এটা হবে 9 মাইনাস 1 মানে 8, 8 মানে হচ্ছে 2 কিউব, তাহলে 2n প্লাস 3, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে খেয়াল করেন 5 7, তাহলে এখানে 5n কমন, 25 যোগ 7, 5n ইন্টু 4, 5n কাটা, 32/4, অ্যান্সার হচ্ছে 8। জাস্ট কমন নেওয়ার উদ্দেশ্যে আমি অঙ্কটা শুরু করলাম, অঙ্কটা সমাধান হয়ে গেল। কমন নেওয়ার জন্য আমি কি করছি? এই অংশটা একত্র ছিল, এটাকে ভেঙে ভেঙে নিছি যে কোথায় কি আছে। ভেঙে নিলে কি হবে? কমন নেওয়াটা সহজ হবে। দেখে নেন সবাই অঙ্ক দুইটা। তাহলে আমরা আগের দুইটা অঙ্কেও সেম জিনিসটা খেয়াল করলাম, এই অঙ্কেও সেম জিনিসটা খেয়াল করলাম, যে যদি আমাদের বেসগুলোর মাঝে যোগ অথবা বিয়োগ থাকে, তাহলে সেই অঙ্কগুলোতে আমরা সবসময় কমন নেওয়ার চেষ্টা করব। কমন নেওয়ার চেষ্টা করলে কি হবে? যদি কোথাও ভেঙে নিতে হয় ভেঙে নিব, কমন নিব, কমন নিলে আমাদের অঙ্কটা একটা সমাধানে চলে আসে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে।
আচ্ছা, এবার একটু ক্যালকুলেশন টাইপ অঙ্ক দেখি। 5 নম্বর। দেখেন, আপনাকে অঙ্ক করলো যে 27/125 তার পাওয়ার হচ্ছে -2/3। এই অঙ্ক দেখলে আপনার প্রথম সমস্যাটা কি মনে হবে? এই যে পাওয়ারে মাইনাস, এটার জন্য আমি ব্যাখ্যা শিখাই দিছি যে আপনি কি করবেন, প্রথমে হরকে লবে নিবেন, লবকে হরে নিবেন। তাহলে কি হবে, পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, থাকবে 2/3। দেখেন, আপনি যদি কি থাকলে কি করতে হয় ব্যাপারগুলো একবার শিখে ফেলেন, তাহলে দেখবেন আপনার কাছে অঙ্কগুলো সমাধানযোগ্য এবং অনেক সহজ মনে হবে। এরপরে আমরা শিখছি যে ক্যালকুলেশনের সময় যে বেসগুলো তাদেরকে মৌলিক সংখ্যায় নিতে হয়। তাহলে যে 125 এটাকে আমরা লিখতে পারি 5 এর উপরে কিউব, 27কে আমরা লিখতে পারি 3 এর উপরে কিউব। এবার আমি 5/3 পুরোটার উপরেই কিউব দিয়ে দিলাম, তাহলে যে 125 আর এই যে 27, আর এই পাওয়ারের সাথে পাওয়ার আর পাওয়ার কি হয়, গুণ হয়, তাহলে এটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে 3 3 কেটে গেল, কি থাকলো দেখেন, এই যে একটা বেজ, এই যে একটা বেজ, দেখেন এরা আলাদা আলাদা বেজ, একটা লবে আছে একটা হরে আছে। আমরা কি শিখছি, আলাদা আলাদা বেজের উপর একটা পাওয়ার থাকলে এই পাওয়ারটাকে 5 এর উপরেও দেওয়া যায় মানে 25, আবার 3 এর উপরেও পাওয়ার দেওয়া যায় তার মানে 9। শিখছেন না, a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m, a b টু দি পাওয়ার m, a বাই b টু দি পাওয়ার m সমান সমান a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m। সো আমরা সেই চিন্তা করে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m এভাবে লিখতে পারবো। এই নিয়মের আরেকটা অঙ্ক হচ্ছে ধরেন এরকম যে 64 তার পাওয়ার হচ্ছে 2/3 প্লাস 625 তার পাওয়ার হচ্ছে হাফ সমান সমান 3k। হয়তো বললো কে এর মান বের করো, এরকম অঙ্ক দিল। তো আপনি যে কে এর মান বের করবেন, আপনাকে এই অংশ আর এই অংশ ভেঙে নিতে হবে, মান কি আসে সেটা দেখতে হবে। তো ভেঙে নেওয়া বা ক্যালকুলেশন করার বেসিক কি, যে বেস গুলো থাকবে সেগুলোকে আমরা মৌলিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে 64 কে আমরা কি লিখতে পারি, 2 এর পাওয়ার 6, তার সাথে গুণ হবে 2/3। যেমন 625 কে আমরা কি লিখতে পারি, 5 এর পাওয়ার 4, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, তার পাওয়ার 4 করলে 625 আসে। অনেকেই 25-এর উপর স্কোয়ার দেন, তবে আপনাদের যেন সবসময় চেষ্টা থাকে, একই রকম চেষ্টা থাকে যে আমার যে বেসটা আছে এটাকে আমি মৌলিক সংখ্যায় নিয়ে যাব, তাহলে আমাদের টার্গেটটা সবসময় সেম থাকবে। আমরা সেম চিন্তা করে অঙ্ক সব করবো, এক একটার ক্ষেত্রে এক একটা চিন্তা করলে আমাদের অঙ্ক মানে ধরতে অসুবিধা হবে, অঙ্কটা সমাধানে নিয়ে আসতে অসুবিধা হবে। কিন্তু যদি আমি একটা কমন নিয়মকে এক জায়গায় নিয়ে আসতে পারি, যে এরকম থাকলে এরকমই করবো, অ্যান্সার হবে, তাহলে কিন্তু আমার নিয়মটা মনে থাকবে বেশি। তাহলে 5 টু দি পাওয়ার 4 তার সাথে গুণ হবে হাফ সমান সমান 3k। দেখেন এটা কাটাকাটি করলে 2, এটা কাটাকাটি করলে 2, তাহলে এখানে কি আসবে, 2 এর পাওয়ার কত আসবে, 2 দুগুণ 4, তাহলে 2 এর পাওয়ার 4 মানে 16, 5 এর উপর শুধু 2 আছে, 5 স্কয়ার মানে 25 সমান সমান 3k। এই দেখেন k এর মান বের হয়ে আসবে, 25 যোগ 16 41, আর এই 3 এর পাশে এসে ভাগ হবে, 41/3। তাহলে যখন আমি ক্যালকুলেশন করব তখন আমি বেসগুলোকে সবসময় মৌলিক সংখ্যায় রূপান্তর করে নেব, এটা হচ্ছে আমার অঙ্ক করার সুবিধা। উঠায় নেন সবাই।
ওকে, এরপরে একটা সরল টাইপের অঙ্ক করি। ধরেন 30 মাইনাস 5 ইনভার্স 1, 2 মাইনাস 3 ইনভার্স 3 ইনভার্স 2। তো সরল টাইপের অঙ্কে আমরা প্রথমে সাধারণত কার কাজ করি? প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি। তো এখানে যদি আপনি একটু খেয়াল করেন, ফার্স্ট ব্র্যাকেটের মাঝে কাজটা আমাদের কি? 2 মাইনাস 3, 2 থেকে 3 বিয়োগ করলে হবে -1, এইটার পাওয়ারে থাকবে -3। -1টা তো আর ব্র্যাকেট ছাড়া লিখলে, সরি এটা 2, -1টাকে ব্র্যাকেট ছাড়া লিখলে এটার সাথে এটার সম্পর্কটা বিয়োগ মনে হবে, এই জন্য ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে রাখলাম। কিন্তু বেসিক্যালি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের শেষ। এখন খেয়াল করে দেখেন, এই যে একটা বেজ আর এই যে একটা বেজ, এদের মাঝে গুণ সম্পর্ক কেমন পজিশনে আছে? a b টু দি পাওয়ার n, a b টু দি পাওয়ার n, মানে আলাদা আলাদা বেজের উপর একটা পাওয়ার, মানে বেসগুলোকে এক জায়গায় করা আছে। তাহলে আমরা বেসগুলোকে ভেঙে আলাদা করে দিই, এটার উপরেও পাওয়ার দিই, এটার উপরেও পাওয়ার দিই, a b টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার m, আমাদের 4 নম্বর সূত্র বা 3 নম্বর সূত্র। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে দেখেন, 30, এখানে কি হবে? এই পাওয়ারটা যদি এখানে দেই তাহলে প্রথমে বেস থাকবে, আর এই পাওয়ার পাওয়ার গুণ হয়ে হবে 2, কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়। আবার এই পাওয়ারটা যদি এই বেজের উপরে দেই তাহলে প্রথমে বেজ লিখবো -1, তার পাওয়ার কি হবে? -3 আর -2 গুণ হয়ে হবে 6। তাহলে বেসগুলো একই, তাদের মাঝে গুণ থাকলে কি বলে, বেজের উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ। তারপরে কি, আলাদা আলাদা বেজের উপর পাওয়ার থাকলে এই পাওয়ারটাকে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা বেজের উপরে দেওয়া যায়। কোন সূত্র? a b টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার m। এই যে দেখেন, আমি আপনাদেরকে সূত্র পড়ানোর সময় বলছিলাম যে সূত্র দেখতে খুব সহজ মনে হয়, কিন্তু অঙ্কে যখন প্রয়োগ করতে যাবেন তখন ব্যাপারটা একটু গন্ডগোল গন্ডগোল মনে হবে। সেই জন্য সূত্রগুলোকে আগে ভালো করে পড়তে হবে। এরপরে দেখেন এটার মান কত? 25। আর এই যে মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার থাকলে প্লাস, আর 1 এর পাওয়ার 6 মানে 1, তারপরে এই পুরোটার মান হচ্ছে 1। এইটুকুর মান 1 ইন্টু 25, তাহলে 25 গুণন 1, 25, তাহলে 30 বিয়োগ এই পুরোটার মান হচ্ছে 25, অ্যান্সার হচ্ছে 5। উঠায় নেন। স্যার সবার কি উঠানো শেষ? এরপর আমরা কিছু রুটের অঙ্ক শিখবো, যেহেতু আজকে আমরা রুট ভাঙানো শিখছি। যেমন ধরেন 3√3 ইন্টু 3√4, পুরোটার পাওয়ার হচ্ছে 6। অথবা ধরেন এরকম শিখবো যে 3√a টু দি পাওয়ার 9। এই যে আলাদা আলাদা রুট অথবা রুটের ভিতরে রুট, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। আমরা যদি এই অঙ্কটা খেয়াল করি, কেবলই আমরা যে নিয়মটা করলাম, এটা একটা বেজ, এটা একটা বেজ, তাহলে আলাদা আলাদা বেজের উপর পাওয়ার, অর্থাৎ a b টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার m। যদি আমরা অঙ্কটাকে একবার এভাবে দেখা শিখে যাই তাহলে তাহলে ব্যাপারগুলো দেখেন অনেক সহজ মনে হবে। যেমন এখানে যদি আমরা লিখি 3√3, এই বেজের পাওয়ার কত? 6। আবার এখানে যদি আমরা লিখি 3√4, এই বেজের পাওয়ার হচ্ছে 6।
তাহলে আলাদা আলাদা বেজের উপর পাওয়ারটা আমি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা বেজের উপরে দিয়ে দিই। এখন এইটাকে ভাঙানোর নিয়ম আমরা কি শিখছি? প্রথমে বেজ লিখব, এখানে 1, এখানে 6, তাহলে উপরে 6, আর এখানে আছে 3। এখানে বেজ কত, সরি এটা গুণ হবে, তাহলে এখানে বেজ কত 4, এখানে 1, এখানে 6, তার মানে 6, আর এই পাওয়ারটা নিচে। আমরা রুটের ভাঙানো যে অংশটাতে শিখছি সেখানে আমরা এভাবেই শিখে নিছি। তাহলে এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 2, তাহলে 3 স্কোয়ার মানে 9 আর 4 স্কোয়ার মানে 16, 16 আর 9 গুণ করলে হবে 144। এই যে আমাদের আনসার। খুবই সহজ ব্যাপার, আপনি একবার প্রসেসটা শিখবেন। আর এরকম যদি রুটের ভিতরে রুট থাকে তাহলে আপনি প্রথমে বাইরের রুট ভাঙাবেন, আস্তে আস্তে ভিতরের দিকে যাবেন। যেমন এই রুটের বেজ হচ্ছে এ, এই রুট যখন ভাঙাবেন, এই রুট ভাঙানোর সময় তো এর বেজ লাগবে। এর বেজ কোনটা? এই রুটের বেজ হচ্ছে, যেহেতু এই রুটটা পুরোটার মাথার উপরে আছে, এই পুরোটা হচ্ছে এই বাহিরের রুটের বেজ। তার মানে ভিতরের রুটের বেজ হচ্ছে, ভিতরের রুটের বেজ হচ্ছে এ, আর বাইরের রুটের বেজ হচ্ছে এই পুরো অংশটা। তো আপনি যখন এরকম রুটের ভিতরে রুট পাবেন, আমরা এরকম আরো অঙ্ক করব, রুটের ভিতরে রুট পাবেন, আপনি সবসময় অঙ্কটা বাহির থেকে শুরু করবেন। এই বাহিরের রুটটা আগে ভাঙাবেন। এটাকে ভাঙাতে গেলে, রুট ভাঙালে আমরা সবার আগে বেজ লিখবো 3√a⁴9। আচ্ছা, এই বেজের মাথার উপরে কোনো কিছু নাই, তাহলে উপরে 1 আর নিচে 3, যেহেতু রুটের পাওয়ারে 3 আছে। এই যে আমরা প্রথমে বাম পাশের রুটটা ভেঙে ফেললাম। এবার যদি আমরা এই রুট ভাঙাই তাহলে আমরা এ লিখবো, এই পাওয়ারটা উপরে, এই পাওয়ারটা নিচে, ইনটু এই পাওয়ারের সাথে আগের পাওয়ার, পাওয়ার আর পাওয়ার গুণ হবে। এই 3 3 9, 9 কাটা যাবে, থাকবে a⁴1, a⁴1 মানে a। সো আপনি যদি নিয়মটা একবার শেখেন যে রুটের ভিতরে রুট থাকলে বাহির থেকে ভাঙাতে হয়, আলাদা আলাদা রুট থাকলে আলাদা আলাদা রুটের উপর আগে পাওয়ারটা দিয়ে দিতে হয়, এই যে নিয়মগুলো যখন আপনি শিখবেন তখন আপনার কাছে অঙ্কটা অনেক সহজ মনে হবে। উঠাই নেন সবাই। ওকে, এরপর ধরেন 10 নম্বর অঙ্ক হচ্ছে রুটের ভিতরে 1, এর ভিতরে আলাদা একটা রুট, তার ভিতরে 2, এর ভিতরে আলাদা একটা রুট, তার ভিতরে 3, আর পুরোটার পাওয়ার হচ্ছে 8। এই দেখেন রুটের ভিতরে রুটের ভিতরে রুট, এই রুটের বেজ হচ্ছে 3, কিন্তু এই রুটটা যেহেতু পুরোটার মাথার উপরে, যদি এটা এইটুকুর উপরে থাকতো তাহলে বেজ হতো 2, যেহেতু পুরোটার মাথার উপরে তাহলে পুরোটা হচ্ছে এই রুটটার বেজ। আর বাইরে যে রুটটা আছে দেখেন এটা পুরোটার মাথার উপরে, সো এই পুরোটা হচ্ছে এই বাইরের রুটের বেজ। তাহলে দেখেন এই রুটের পাওয়ার নাই, এই রুটেরও পাওয়ার নাই, এই রুটেরও কিন্তু পাওয়ার নেই, রুটের কোনো পাওয়ার কোথাও নাই। এই রুটের বেজ 3, এই রুটের বেজ 2 ইন্টু √3, এই রুটের বেজ হচ্ছে 1 থেকে পুরোটা, একদম পুরোটা হচ্ছে রুটের বেজ। কখন এটা এই মাঝেরটার বেজ কখন 2 হতো? যদি এটা পুরোটার উপরে না থেকে শুধু এর উপরে থাকতো, তাহলে আমরা তখন বুঝতাম যে সেই রুটের বেজ হচ্ছে 2। লেখার একটা ধরন আছে।
তো আমরা যদি বাহিরের রুটটা ভাঙাই তাহলে বেস কি লিখবো 1, তার ভিতরে √2, তার ভিতরে √3, এটা হচ্ছে বেস এই রুট ভাঙালে। তার পাওয়ারে এখানে আছে 8, আর এই রুটের পাওয়ারে কিছু নাই, কিছু না থাকলে আমরা নিচে লিখি 2। নিয়ম ভুলবেন না, রুট ভাঙানোর নিয়ম ভুলে গেলে কিন্তু অঙ্কগুলো ভুল হবে। কাটাকাটি করলে 4। আচ্ছা, এবার খেয়াল করেন এই 1 এর কিন্তু কোনো ভ্যালু নেই, 1 এর সাথে এটা গুণ, তার মানে 1 এর ভ্যালু নেই। তাহলে এখানে কি থাকবে √2 3, তার পাওয়ার হচ্ছে 4। খেয়াল করেন এবার যদি আমরা এই রুটটা ভাঙাই তাহলে বেস হচ্ছে 2 × √3, 2 × √3, 2 কিন্তু আবার রুটের পাওয়ার না, এটা আলাদা। এবার পুরোটার পাওয়ারে দেখেন এটার পাওয়ারে কি আছে 4, তাহলে উপরে 4, আর এই রুটের পাওয়ারে কিছু নাই, তার মানে 2। কিছু থাকলে সেটা লিখবো, না থাকলে রুটের পাওয়ারে কিছু না থাকলে 2 লিখবো। তাহলে এখানে কাটাকাটি করলে 2। এবার দেখেন এই যে এতক্ষণ যে অনেকবার শিখাইছি জিনিসটা আস্তে আস্তে শিখতে হবে, বিভিন্ন অঙ্কে কাজে লাগবে। এই যে আলাদা একটা বেস, এই যে আলাদা একটা বেস, তার উপরে পাওয়ার 2 এর উপরেও পাওয়ার, √3 এর উপরেও পাওয়ার। 2 এর উপরে স্কয়ার মানে 4, √3 এর উপরে স্কয়ার মানে 3। তাহলে आंसर হচ্ছে 12। উঠায় নেন সবাই, 10 নম্বর অঙ্কটা উঠায় নেন। এই যে এই রুটটা ভাঙালে এটার বেস হচ্ছে 2 × √3, এর পাওয়ারে কি আছে 4, 4 আর 1, এই যে এখানে কিছু নাই মানে 1, আর এখানে আছে 4, 1 আর 4 গুণ করলে উপরে 1, আর এই রুটের পাওয়ারে কিছু নাই, তার মানে নিচে 2। এরপরে কাটাকাটি করলে 2, 2 এর উপর স্কয়ার 4, √3 এর উপর স্কয়ার 3, এই হচ্ছে 12। তো আজকে যেহেতু সিলেবাসটা আলোচনা করা হয়েছে এবং আমাদের হচ্ছে যে বেসিকটা আমরা একটা ধারণা নিয়েছি, আজকে এই পর্যন্তই থাক। 10টা অঙ্ক করে দিলাম, আপনারা 4টা নোট, 10টা সূত্র আর 10টা অঙ্ক, এই পোর্শনটা আজকে দেখেন। আগামীকালকে আমরা এই অধ্যায়ের বাকি অংশ প্লাস হচ্ছে লগের ক্লাসটা করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রেখে দিলাম, যে রুট ভাঙানো পর্যন্ত আমরা রাখলাম। কালকে দেখি যদি আরো কিছু রুটের অঙ্ক করাই, কিছু সমাধানের অঙ্ক শিখাই দিব, তারপরে আমরা লগে যাব। ঠিক আছে, অল্প কিছু অঙ্ক থাকবে, এগুলো আপনারা পারবেন যদি আজকে আপনারা একটু বাসায় সময় নিয়ে বেসিক গুলো, সূত্রগুলো একটু ভালো করে দেখেন। আমার মনে হয় আজকের থেকে কালকে যখন আপনারা অঙ্ক করবেন আপনাদের আরো দ্রুততার সাথে সমাধান হবে, আপনারা ভালো লাগবে। আচ্ছা, তো মোটামুটি আজকে এখানে শেষ। কারো কোনো প্রশ্ন আছে কিনা, মানে কোনো জিনিস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে একটু প্রশ্ন জিজ্ঞেস করে দেন, না হলে আমরা ক্লাস আজকে এখানে শেষ করব। আগামীকালকে একই সময়ে আমরা লেকচার 2 কিন্তু 1-এর বাকি অংশ শেষ করে তারপর আমরা লেকচার 2, কালকে ইনশাআল্লাহ লেকচার 2 শেষ করে তারপরে আমরা ক্লাস শেষ করব। কালকে 2 পর্যন্ত হয়ে যায়। দেখেন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, না হলে আজকের মতো আমরা বিদায় নিব। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। তার মানে প্রশ্ন নাই, বিদায় নিচ্ছেন সবাই? আচ্ছা, অসুবিধা নেই। তাহলে ভালো করে নোটগুলো পড়েন, সূত্রগুলো পড়েন, অঙ্কগুলো দেখেন। যদি কোনো প্রশ্ন হয়, মাথায় আসে, তাহলে আগামীকালকেও প্রশ্ন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। চেষ্টা তো করা হচ্ছে আপনাদের জন্য যেন ভালোভাবে ক্লাস নেওয়া যায়। বাকিটা আপনারা ভালো মতামত দিতে পারবেন কিভাবে করা যায়। 10 নাম্বারটা আবার 10 নম্বরে প্রথমে আমরা বাইরের রুটটা ভাঙাচ্ছি। এই রুটটা ভাঙালে বেজ হচ্ছে এই পুরোটা, তার পাওয়ার হবে 8/2।
এরপরে এই 1 এর ভ্যালু নাই, আমরা শুধু এইটুকু বেস থাকবে। এই বেজের আবার বাইরে রুট ভাঙালে, এই রুট ভাঙালে বেস হবে 2√3। তার পাওয়ার কি হবে? এখানে 4 আর এখানে কোনো পাওয়ার নাই, যেটা 2। ঠিক আছে, এরপর এখানে কাটাকাটি করলে 2 এর উপর স্কোয়ার মানে 4 আর √3 এর উপর স্কোয়ার মানে 3, তারপরে গুণ করলে পার। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে দেখবেন খুব সুন্দরভাবে ব্যাপারগুলো বুঝবেন। খুব ইজি মনে হবে যে আচ্ছা এটা আছে এই জন্য এটা না থাকলে এটা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা আগামীকালকে ক্লাসের বাকি অংশ শেষ করবো। হ্যাঁ, আল্লাহ হাফিজ। কোনটা এটা? কর্নারে।